নমস্কার, শুভ সন্ধ্যা। আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষদ এবং মানবী বিদ্যা চর্চা কেন্দ্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। নমস্কার, সমাজবিজ্ঞান, শুভ সন্ধ্যা। আন্তর্জাতিক সমাজবিজ্ঞান ও জেন্ডার স্টাডিজ বিভাগ, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ঢাকা কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী যে আলোচনা চক্র আয়োজিত হয়েছে, আজকে তার দ্বিতীয় দিনের শেষ অধিবেশন। এই অধিবেশনটি সঞ্চালনা করবেন আশুতোষ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক চন্দ্রমল্লী সেনগুপ্ত। আমি চন্দ্রমল্লী সেনগুপ্তকে অনুরোধ করব তিনি যেন অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। ম্যাম আনমিউট করুন। মিউট আছে, হ্যাঁ মিউট আছে। নমস্কার, আপনারা একটু আগে শুনেছেন যে আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষদ, মানবী চর্চা কেন্দ্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সমাজবিজ্ঞান ও জেন্ডার স্টাডিজ বিভাগ, সেন্ট্রাল ইউনিভার্সিটি যৌথ উদ্যোগে আয়োজিত একটি আন্তর্জালিক আলোচনা চক্র চলছে গতকাল থেকে। আজকে দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। এই আলোচনার শিরোনাম দেশভাগ পরবর্তী বাঙালি মুসলিম নারী অধিকারের লড়াই। আমার জ্যোতির্ময় দেবী একটি উপন্যাসের কথা মনে পড়ে যাচ্ছে, এপার গঙ্গা ওপার গঙ্গা, যেখানে মহাভারতের অনুষঙ্গ এনে তিনি মেয়েদের জীবন সম্পর্কে অনন্ত স্ত্রী পর্ব বলে একটি কথা বলেছিলেন বেদনাথ বিশ্লেষণ। বস্তুত স্থান, কাল, ধর্ম, জাতি, শ্রেণী নির্বিশেষে মেয়েদের অবস্থা যে কোনো মানবতাবাদী ভাবনার অনিবার্য অংশ হয়ে ওঠে। তবে নারীকে ফেমিনিন লেন্স ছাড়া দেখলে যে দেখা সঠিক ও যথার্থ হয় কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কারণ মানুষের সমস্যা মেয়ে মানুষের সমস্যা হলেও মেয়ে মানুষের সমস্যা বহু সময় আবার তার একান্ত নিজস্ব, এ কথা না মেনে হয়তো উপায় থাকে না। এই প্রেক্ষিতে নারীর ইতিহাস, বহু কৌণিকতার সন্ধানে এই আলোচনার কেন্দ্রমুখ মুসলিম নারীদের জীবন, ইতিহাস ও লড়াই। আমরা একটু পিছন ফিরে যদি তাকাই তাহলে দেখব যে প্রাক স্বাধীনতা আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে মুসলিম মেয়েদের জন্য নানা সামাজিক প্রথার পরিবর্তনের দাবি উঠেছিল। যারা আধুনিক মনস্ক ছিলেন তারা মহিলাদের শিক্ষা লাভের অভাব, পর্দা প্রথা, মুসলিম আইনে স্থিত বৈষম্য ইত্যাদি নিয়ে নানা চর্চা এবং আপত্তি জানিয়েছিলেন। মুসলিম মেয়েদের শিক্ষা লাভের বিষয়েও তাদের প্রতি হওয়া নানা বঞ্চনার নির্মম ছবি আমরা পাই। সেকালে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই 1905 সালে লেখা খাজা আলতাফ হোসেন আহালির চুপ কি দাদ বা ভয়েস অফ সাইলেন্টে। এছাড়া মুহাম্মদ আলী ও তার স্ত্রী মোহাম্মদী বেগম তেহজিব উন নিসওয়ান নামক একটি পত্রিকাতেও মেয়েদের শিক্ষা, তাদের বিবাহের বয়স, বিয়েতে মেয়েদের ভূমিকা এবং পর্দা ইত্যাদি নানা বিষয়ে আর্টিকেল লেখাতেন। আমরা আমির আলী বলে এক বাঙালি উকিলের কথাও পাই, যিনি মুসলিম পুরুষদের বহু বিবাহ বিষয়ে বিধান চেয়েছিলেন। আর অবশ্যই ছিলেন বেগম রোকেয়া, যাকে এক কথায় সামাজিক প্রতিবিধানের সর্বোচ্চ কণ্ঠ হিসেবে আমরা মেনে নিতে পারি। একটি জিনিস লক্ষণীয় যে স্বাধীনতা পূর্ববর্তী কালে অভিজাত বংশের মুসলিম নারীরা মেয়েদের মুক্তিকল্পে যে ডাক দিয়েছিলেন তাতে কিন্তু ধর্ম নির্বিশেষে ভারতীয় মহিলাদের প্রতি অন্যায়ের কথা বলা হয়েছিল। 1930 সালে মুসলিম লীগ যখন ক্রমবর্ধমান ক্ষমতার সূত্রে উজ্জ্বল হতে থাকে, তখন ধীরে ধীরে 1905 সালে অল ইন্ডিয়ান মুসলিম লীগস কনফারেন্স স্থাপিত হয়ে যেতে থাকে। কিন্তু এই দুই ধর্মের পুরুষদের রাজনৈতিক যে উত্তরচাপান, সেটি কোনোভাবেই মেয়েদের লড়াইকে প্রভাবিত করেনি। বেগম শাহনওয়াজ হিন্দু মুসলমান সমস্ত মেয়েদের একত্রে কাজ করতে বলেন সামগ্রিকভাবে ভারতীয় মেয়েদের উন্নতি কল্পে। কিন্তু দেশভাগের পরে এই সলিডারিটিতে চির ধরল যখন এক পারে মুসলমান মেয়েরা সংখ্যালঘু হলেও অন্য পারে তারা হয়ে গেলেন সংখ্যাগুরু। এবং এই যে রাষ্ট্রিক তকমা, অর্থাৎ সংখ্যা গুরু বা সংখ্যালঘু, এই রাষ্ট্রিক তকমাই তখন হয়ে দাঁড়ালো তাদের প্রয়োজন, তাদের প্রাপ্তি অপ্রাপ্তি এবং লড়াইয়ের দিক নির্দেশক তথা নির্ধারক। ধর্মনিরপেক্ষ নতুন ভারতবর্ষে সংখ্যালঘু মুসলিমদের এবং অবশ্যই মুসলিম মেয়েদের যে সন্দেহের বাতাবরণে বাঁচতে হতো, তার ফলে
তারা সহজে ভারতীয় পরিচয়ের সঙ্গে একাত্ম হতে পারলেন না। বিশেষ করে মুসলিম মেয়েদের নিয়ন্ত্রিত হতে হতো ভারতবর্ষের সার্বিকভাবে প্রচলিত আইনের পরিবর্তে ধর্ম নিয়ন্ত্রিত মুসলিম পার্সোনাল ল এর দ্বারা। ফলে হিন্দু মেয়েরা বিবাহ বিষয়ে যে যে অধিকার পেয়েছিলেন, মুসলিম মেয়েরা তা পেলেন না। পাশাপাশি 3 তালাক তো ছিলই। এর ফলে হিন্দু মুসলমান মেয়েদের লড়াইয়ের একটা বৈষম্যের জায়গা প্রকট হয়ে গেল। হ্যাঁ, কথা ঠিক যে অনেক পরবর্তীকালে মুসলিম উইমেন্স বিল এসেছিল, কিন্তু তাদেরও সমস্যার পূর্ণ সমাধান হয়নি। আর সেই যে মুসলিম মেয়েদের লড়াই, তা আমরা বর্তমানেও আরো একটি রূপে দেখতে পেলাম সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনের লড়াইয়ে। যে লড়াইয়ে কলকাতায় এবং দিল্লিতে মুসলিম মেয়েরা যে লড়াই করেছেন, যে লাগাতার প্রতিরোধ করেছেন, যা চমকে দিয়েছিল গোটা দেশকে। আমার সবিনয় বলতে এখানে ইচ্ছে করবে, আমি যে অঞ্চলে থাকি টালিগঞ্জে, সেখানেও কিন্তু ধর্মনিরপেক্ষভাবে হিন্দু এবং মুসলমান পরিবারের মহিলারা একযোগে পা মিলিয়েছিলেন সিএএ বিরোধী এই মিছিলে। সেখানে আমি আমার স্কুলে পড়া মুসলিম ধর্মবিশ্বাসী উকিল বন্ধু, আমাদের আশেপাশে প্রতিবেশীর মেয়ে বউ গৃহিণীরা সবাই একসঙ্গে প্রতিবাদ করেছিলেন। সলিডারিটির ছোট্ট হলো একটা চেহারা, লড়াইয়ের একটা চেহারা আমরা সেখানে একসঙ্গে দেখতে পেয়েছিলাম। তো এরকম যে মেয়েরা লড়াই করে এসেছেন ভারতবর্ষে, এদের পাশে যারা সংখ্যাগুরু ছিলেন বা আছেন পাকিস্তানে এবং এখন বাংলাদেশে, তারা কেমন আছেন? তাদের কি লড়াই করতে হয়? আর যদি লড়াই করতে হয়, তারা লড়াই কেন করছেন বা কেমন করে করছেন? এই সমস্ত কিছু নিয়েই আলোচনা হচ্ছে এই আলোচনা চক্রে। সেই ধারাতেই আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশেষ বক্তা। প্রথমজন অধ্যাপক মনন কুমার মণ্ডল। আমি মনন বাবুকে ডাকার আগে তার সম্পর্কে একটু সংক্ষেপে পরিচয় আপনাদের কাছে জানাই। মনন বাবু বর্তমানে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ হিউম্যানিটিজ এর অধিকর্তা এবং বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত রয়েছেন বিগত 20 বছর। তার আগ্রহের বিষয় বাংলা কথা সাহিত্য, ভারতীয় আখ্যান, পার্টিশন সাহিত্য, মুক্ত শিক্ষা ব্যবস্থা ইত্যাদি। প্রেসিডেন্সি কলেজের স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি লাভ করেছেন অধ্যাপক মণ্ডল, এবং জওহরলাল নেহরু মেমোরিয়াল ফান্ড স্কলারশিপ পেয়েছেন 2005-এ। এছাড়া 2017-এ পেয়েছেন সাংহাই মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলোশিপ। তার প্রকাশিত গবেষণা গ্রন্থ আধুনিক বাংলা উপন্যাস ব্যষ্টি ও সমষ্টি, সম্পাদিত গ্রন্থ পার্টিশন সাহিত্য, দেশ কাল স্মৃতি, আধুনিক ভারতীয় সাহিত্য প্রসঙ্গে 3টি খণ্ড, হারানো দেশ হারানো মানুষ, অমর মিত্রের দেশভাগের গল্প, বাংলা পার্টিশন কথা, উত্তর প্রজন্মের খোঁজে প্রথম খণ্ড ইত্যাদি। এছাড়াও দেশে বিদেশের বিভিন্ন গবেষণা পত্র পত্রিকায় তিনি নিয়মিত প্রবন্ধ লেখেন। তাছাড়া ইউজিসি ডিএবির আর্থানুকূল্যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্তৃক গৃহীত বেঙ্গল পার্টিশন রিপোজিটরি পিপলস রিসার্চ প্রজেক্টের তিনি পরিকল্পক এবং মুখ্য পরিচালক। 2016 থেকে 2022 এই দীর্ঘ সময়কালে এই প্রকল্পে যুক্ত ছিলেন এবং এখনো আছেন প্রায় 50 জন শিক্ষক, গবেষক ও সমীক্ষক। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ এই প্রকল্পে কাজ করেছেন। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজেরও অধ্যাপক মণ্ডল প্রতিষ্ঠাতা, কোঅর্ডিনেটর। এমন একজন গুণী মানুষকে আজকে আমাদের মধ্যে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা তাকে ডেকে নিতে চাইবো তার বক্তৃতা আমাদের কাছে এবার বলবার জন্য। আমি অধ্যাপক মনন মণ্ডলকে আহ্বান করছি তার বক্তব্য রাখার জন্য। অনেক অনেক শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক চন্দ্রমল্লী সেনগুপ্তকে। আমি চন্দ্রমল্লী দি বলতেই অভ্যস্ত। অত্যন্ত সময় উপযোগী এবং সেমিনার উপযোগী একটা ভূমিকা তিনি সঞ্চালক হিসেবে করে দিলেন। প্রথমে আমি ধন্যবাদ জানাবো আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষদকে। এই রকম একটা বিষয় নিয়ে তারা একটা আন্তর্জাতিক 3 দিনের অধিবেশন করে চলেছেন। এই উদ্যোক্তার মধ্যে আছেন মানবী বিদ্যা চর্চা কেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়, নৃবিজ্ঞান বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সমাজবিজ্ঞান ও জেন্ডার স্টাডিজ বিভাগ সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ঢাকা। আমি সকল কর্তৃপক্ষকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাকে আহ্বান করার জন্য এইরকম একটা সেমিনার।
আমার এখানে যা বলার বিষয় আমি নির্বাচন করেছিলাম সেটা ডক্টর আফরোজা খাতুন আমাকে যখন আমন্ত্রণ জানান তার পরিপ্রেক্ষিতেই, আমি যে খুব এই বিষয়ে বিশেষজ্ঞ এরকম নই, কিন্তু কিছু ভাবনা অনেকদিন ধরে ওই দেশভাগ বিষয়ে কাজ করতে করতে মাথার মধ্যে জন্ম নেয়, সেইগুলোই ভেবেছিলাম আপনাদের সামনে রাখার কথা যখন ডক্টর খাতুন আমাকে আমন্ত্রণ জানান। তা আমি শিরোনাম করেছিলাম বক্তৃতার যে পিঞ্জর ও নীলিমা, বাঙালি মুসলমান নারীর আবর্তগুলি। এখন পিঞ্জর ও নীলিমা, এখানে আমি শুরুতে বলে রাখি, এটা কোনো, যদিও এই নামে দুটো উপন্যাস আছে, বিখ্যাত কবিতা আছে, কিন্তু আমি এখানে উপন্যাস বা কবিতাগুলির অর্থে এই শিরোনামে শব্দ দুটি চয়ন করিনি। এই শব্দ দুটিকে দুটো বাইনারি হিসাবে রাখতে চেয়েছি, একদিকে বদ্ধতা এবং একদিকে মুক্তি। মাথার মধ্যে এসেছিল শব্দ দুটো, সেই অর্থে এই শব্দ দুটোর প্রয়োগ। আমার বক্তৃতার একদম শেষে আমি যা বললাম তাকে কানেক্ট করার চেষ্টা করব ওই শব্দ দিয়ে। এই প্রসঙ্গে বলে রাখি, পিঞ্জর অমৃতা প্রীতমের একটি অত্যন্ত বিখ্যাত উপন্যাস, যেখানে আমরা পৌঁছবো হয়তো কথা বলতে বলতে, কিন্তু সেটা পূর্ব দিকের পার্টিশনের উপর ভিত্তি করে রচিত নয়, পশ্চিমের পার্টিশনের উপর ভিত্তি করে রচিত পারোর কাহিনী। এবং সেই পারো যখন অপহৃত হয়েছিল এবং লাঞ্ছিত হয়েছিল, তারপর সে রশিদের বাড়িতে আশ্রয় নিয়েছিল। রশিদের বাড়ি থেকে সে যখন ছেড়ে নিজের বাড়িতে আসে, নিজের বাড়িতেও সে গৃহীত হয়নি। এখন একই রকম কাহিনী, এই কথা বলার পরেই আপনাদের রমাপদ চৌধুরীর করুণ কন্যার কথা মনে পড়বে, এবং উইমেন অ্যাবডাকশনের অনেক গল্প বাংলায় প্রচলিত আছে, নামের তালিকা এই মুহূর্তে দিতে চাই না, সেগুলো মনে পড়বে। কিন্তু পার্টিশন সংক্রান্ত আলোচনায় এটা খুব কমন একটা বিষয় যে অপহরণ এবং মহিলা কেন্দ্রিক যে অত্যাচার নিপীড়নের কাহিনীকে পৌনঃপুনিকভাবে বলে যাওয়া এবং তার প্রতিপক্ষ হিসেবে রাষ্ট্রকে দাঁড় করানো এবং একটা চরম বা ভয়াবহ ট্র্যাজেডি তাকে ঘটতে দেখা, তার দশকের পর দশক ধরে তার স্মৃতির পৌনঃপুনিকতা আমাদের নানাভাবে আলোড়িত করে। আমি এগুলোর মধ্যে খুব একটা যাচ্ছি না। এখন প্রথমে এই পিঞ্জর এবং নীলিমা এই সূত্রে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন, বাঙালি মুসলমান নারী নিয়ে এবং তাদের অধিকার, তার যে লড়াই, সেমিনার আমরা করছি এখানে বসে, তার প্রাসঙ্গিকতা নিয়ে একটা দুটো না কথা বললে এই আমার বক্তব্যের সূত্র ধরানো একটু মুশকিল। তার কারণ দেখুন, পার্টিশন সারা পৃথিবীর যে যে জায়গায় হয়েছে তার সম্পর্কে সমস্ত জায়গাতেই আখ্যান নির্মিত হয়েছে, আখ্যান ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এবং জাতি রাষ্ট্রের উদ্ভব ও রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সেই আখ্যানের বিপ্রতিপত্তা তৈরি হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে পার্টিশন আখ্যানের কোনো নিরপেক্ষ বয়ান হয় না। আমরা যাকে নিরপেক্ষ বয়ান বলে পার্টিশন আখ্যানের কাহিনী হিসাবে জানি, প্রথমত বিগত 60-70 বছর ধরে পার্টিশন আখ্যানের নানা বাঁক পরিবর্তন হয়েছে। এক এক সময় এক এক আখ্যানের এক একটা দিক সামনে এসছে। স্বাধীনতা বা আমাদের কলকাতাতে বসে যেটাকে আমরা স্বাধীনতা বলে আখ্যা দিই, সেটা পার্টিশনেরই উল্টো দিক। আবার ধরুন, ঢাকায় বসে এই সেমিনার যারা শুনছেন, তারা এই স্বাধীনতা আরো 25 বছর পর পেয়েছেন, ফলে 71 থেকে তাদের জার্নি শুরু হচ্ছে। এখন এই আখ্যান যেহেতু নিরপেক্ষ নয়, সেই জন্য এই আখ্যান স্থানিক এবং কালিক একটা তার নির্দিষ্টতা রয়েছে। যে কথাগুলো, যে বিষয়গুলো কলকাতায় বসে প্রাসঙ্গিক, সেই বিষয়গুলো, সেই স্মৃতিগুলো, সেই তাৎপর্যগুলো ঢাকায় বসে একইভাবে প্রাসঙ্গিক নয়। সেই জন্য বাঙালি চেতনাকে দেশকাল নিরপেক্ষ একটা চেতনা হিসেবে যখন আমরা আলোচনা করি, তখন সেইটা ঠিক ন্যাশনালিজমের ধারণার যে চলন, সেই চলনের সঙ্গে ঠিক সমান্তরাল চলনে যায় না। এই কারণে যে ধরুন, ভারতবর্ষে আজকে বাঙালিদের যে অবস্থান, ভারতবর্ষের রাষ্ট্র কাঠামোর মধ্যে
ভারতবর্ষের জাতীয়তাবাদী চেতনার মধ্যে বাঙালি চেতনার যে বাস্তব অবস্থা তা অনুভব করা এবং তা নিয়ে আলোচনা করা একটা প্রাসঙ্গিক তো বটেই ভারতবর্ষে, কিন্তু সেই প্রাসঙ্গিকতা কিন্তু বাংলাদেশে বা ঢাকায় বসে আলোচনা করার মতো নয়। যে কারণে দেখবেন ৭১-এর পর থেকে বাংলাদেশে আমরা দেশভাগ পরবর্তী যে আলোচনাকে বেড়ে উঠতে দেখেছি তার সূত্রপাত সাধারণভাবে পার্টিশন থেকে আলোচিত হয় না। কারণ মুক্তিযুদ্ধ একটা রাষ্ট্র প্রকল্পিত অধ্যায় এবং আমাদের দেশে যেমন স্বাধীনতা একটা রাষ্ট্র প্রকল্পিত অধ্যায়, তার ফলে এখানে পার্টিশন আলোচনা একরকম এবং এই পার্টি ৪৭-এরই প্রাসঙ্গিকতা বাংলাদেশে আরেক রকম। ফলত বাঙালি মুসলমান বলতে বা বাঙালি মুসলমানের মধ্যে আবার যদি সাবসেকশন হিসাবে নারীকে ধরি আলাদা করে, এগুলো এরকম ভাবে বিচ্ছিন্ন ভাবে কোনো আইডেন্টিফাই করাটা অনুচিত বলেই আমি মনে করি। কেননা ফেমিনিজমের ধারণা, নারীর স্বাধীনতা, তার প্রেক্ষিতগুলি নানাভাবে শ্রেণী ধারণার সাথে সম্পর্কিত, কিন্তু তার বিস্তারে গিয়ে লাভ নেই, সেই সুযোগও এখানে নেই। আমি যেটা বলতে চাইছিলাম যে ন্যাশনালিস্ট ডিসকোর্সের মধ্যে বাঙালি মুসলমান নারীর অবস্থানকে অনুসন্ধান করার পরিপ্রেক্ষিতটাও একই রকম ভাবে পার্টিশন চর্চার স্থান কাল নিরপেক্ষতা যেরকম নেই, সেরকম ভাবে তারও একটা সার্বজনীন কোনো নিরপেক্ষতা নেই। তার ফলে ওটা পশ্চিমবঙ্গীয় চেতনা এবং বাংলাদেশে মুসলমান নারীর অবস্থান তার ভিত্তিতে আজকের দিনে আলোচিত হওয়া উচিত। কিন্তু তার যে ইতিহাস, তার যে সুদীর্ঘ অতীত, তার মধ্যে যে গড়নগত মিল, তার যে উঠে আসা, এইগুলোর ইতিহাসটা তো এক। তার ফলে সেখান থেকে আলোচনা না করলে আজকের প্রাসঙ্গিকতায় আমরা পৌঁছতে পারবো না। সেই জন্যে বাঙালি মুসলমান নারীর দেশভাগ পরবর্তী আবর্তগুলোকে যদি চিহ্নিত করতে হয়, তাহলে আমাদের এই গোটা আলোচনাটাকে একটা দিকে হচ্ছে নারী কেন্দ্রিক সমালোচনা তত্ত্ব বা বলতে আমরা যা সাধারণভাবে বুঝি শুধু নারীবাদী ধারণা দিয়ে, তা দিয়ে একরকম ভাবে দেখা যায়। আর একটা হচ্ছে তার মুসলমান সত্তার যে সংকট এবং আজকের ভারতবর্ষীয় বা বাংলার সমাজ ব্যবস্থায় তার যে অবস্থান, তার পরিপ্রেক্ষিতে আলোচনা করা যায়। এই দুটো দিক আলাদা। যেমন অ্যারিস্টটলের সেই বিখ্যাত কথা ছিল যে নারীদের নারী হওয়ার পিছনে কতগুলো গুণের অভাব রয়েছে। তারপরে সেন্ট টমাস অ্যাকুইনাস ছিলেন। এগুলো সব প্রাচীন যুগের কথা আজকের পরিপ্রেক্ষিতে প্রায় বললে। তারাও বলেছিলেন যে নারী হচ্ছেন একজন অসম্পূর্ণ মানুষ, কিন্তু আমরা সেই সময় থেকে অনেক এগিয়ে এসেছি। আজকের দিনে যখন আমরা মহিলা ইস্যুতে বা নারীর কোনো একটা বিষয় নিয়ে নারী কেন্দ্রিক ভাবনাতে এগোই, তখন বিশ্বতকীয় নারীবাদী চেতনা আমাদের নানাভাবে আলোকিত করে এবং সেটা মোটামুটি ভাবে গোটা বিশ্বতক জুড়ে চলেছে। সিমন দা বুভেয়ার যে সেকেন্ড সেক্স গ্রন্থ আপনারা প্রাজ্ঞজনেরা সকলেই জানেন, সেই গ্রন্থ থেকে আমরা কিছুটা সূত্র তার লাভ করেছিলাম যে নারীর স্বাধীন এবং স্বতন্ত্র অস্তিত্ব একটা আছে, পুরুষ সাপেক্ষতার অস্তিত্ব নয়। এবং সেই পরিপ্রেক্ষিতে মোটামুটি ভাবে 5টা গুরুত্বপূর্ণ চিহ্নায়ক তিনি তার কথা বলেছিলেন। একটা বায়োলজি, একটা এক্সপিরিয়েন্স, একটা ডিসকোর্স, একটা দ্য আনকনশিয়াস, আর একটা হচ্ছে দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন। এই পরিপ্রেক্ষিতগুলোকে আলোচনা করতে করতে যখন নারীবাদীরা আরেকটু এগোলেন, তখন এর মধ্যে রাজনীতির উপকরণ যুক্ত হলো এবং কেট মিলেটের সেক্সুয়াল পলিটিক্স বেরোয় 1970-এ। সেখানে এই রাজনীতির গুরুত্বপূর্ণভাবে দেখা যায়। এবং সুলমিত ফায়ারস্টোনের যে কাজ, যে দ্য ডায়ালেকটিক্স অফ সেক্স, এইটাতে 1972-এ আর কিছুদিন পরে, সেখানে উনি দেখান যে এই দেখানোগুলোর কথা উল্লেখ করছি, এগুলোর সাথে কিন্তু আবশ্যিকভাবেই আমার কোনো একমত নেই। মানে আমি একমত হয়ে এগুলো বলছি এমনটা নয়। এগুলো উল্লেখ করছি এই কারণে যে এইভাবে নারী সংক্রান্ত একটা স্বাধীন ভাবনা চিন্তা যে কোনো পরিপ্রেক্ষিতের উপর আরোপিত হয়ে থাকে, আমরা আলোচনা শুরু করার আগেই হয়ে থাকে। তখনই বলছি বাঙালি মুসলমান নারীর আত্মপরিচিতি, বাঙালি মুসলমান নারীর আবর্তগুলি, তখন এইটাকে
একটা নারীর যে ভাবনা, সেই ভাবনা হিসেবেও দেখতে দেখতে তার ফলো আপ অ্যাকশন হিসাবে আপনি এগোতে এগোতে পারেন। আবার এটাকে বিভাগ পরবর্তী আখ্যান, অর্থাৎ যে পার্টিশনকে আমরা যখন হিস্টোরিফাই করি, তার সূত্র ধরেও আপনি আজকের অবস্থানে পৌঁছতে পারেন। এই দুটো সমান্তরাল ভাবে ঘটতে থাকে এবং দুটোর মধ্যে অবশ্যই সম্পর্ক আছে, একটা জটিল সম্পর্ক আছে, এবং সেই দুটো জিনিসকেই সামনে আমাদের নানাভাবে আসে, একটার সঙ্গে সাপেক্ষে আরেকটা। সুলমিত ফায়ারস্টোনের দ্য ডায়ালেকটিক অফ সেক্স, এইটাতে যখন উনি বললেন, তখনই তার আগের কেট মিলেটের সেক্সুয়াল পলিটিক্সের উপরে গিয়ে তিনি, মানে আরেকটু এগিয়ে গিয়ে তিনি দাবি করলেন যে এই যে নারীর আলোচনা আমরা করছি বা নারীর আলোচনা নিয়ে সমালোচনাকে নারী কেন্দ্রিক করার কথা বলছি, তাতে রাজনীতি অবশ্যই গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণই না, তিনি মৌলিক ধারণা ধরে টান দিলেন যে শ্রেণী হচ্ছে এই বিষয়ের মূল সাপেক্ষ শক্তি নয়, বরং এখানে যৌনতা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মৌলিক শর্ত যা তাকে পুরুষ থেকে পৃথক করেছে, এবং সেইভাবেই পরবর্তীকালে নারীদের আজকের অবস্থানে এসে ধাপে ধাপে সে পৌঁছেছে। এটার সাথে অনেকেই, মেরি এলম্যান, তারপরে আরো অনেকে ফরাসি যারা ফেমিনিস্ট, তারা অনেকেই আপত্তি জানিয়েছেন, এর যে সীমাবদ্ধতা তাকে চিহ্নিত করেছেন, ফ্যালিক ক্রিটিসিজম যেটা তাকে আক্রমণ করেছেন। এখন কিন্তু সর্বার্থে, মানে সামগ্রিকভাবে বলতে গেলে, ওয়াল্টার পেটার বা এদের যে সমালোচনার তত্ত্ব ছিল, যা দিয়ে তারা চিহ্নিত করছিলেন বারবার যে মানে ম্যানলিনেস ইন আর্ট, আর্টে শিল্প চাতুর্য, শিল্প কুশলতা, তার মধ্যে পৌরুষের যে ভূমিকা, সেগুলো কিন্তু এই 70-এর দশকে ফেমিনিস্ট ক্রিটিক যারা, তারা কিন্তু প্রবল চ্যালেঞ্জের সম্মুখে তারা দাঁড় করিয়ে দিয়েছিল। অর্থাৎ পৌরুষেও ব্যাখ্যা, সেইটাকে তারা একটা চাতুরী হিসাবে দেখিয়েছিলেন, এবং এইভাবেই তারা দীর্ঘদিন বলেছেন যে ইতিহাস এইভাবেই নারীদের পেছনে ফেলে এসছে এবং ফেলে চলেছে। তার ফলে নারীর একক বয়ান বা নারীর যে নিজস্ব কথা, তা কখনোই পুরুষ সাপেক্ষতা বাদে উঠে আসেন। এর পরে আমরা দেখি যে আরো কিছু কথা ফরাসি যারা উইমেন রাইটার বা ফরাসি যারা ফেমিনিস্ট, তাদের পক্ষ থেকে এসেছিল, এবং সেখানে আবার একটা কথা সূত্র আসে বলতে, সেটা হচ্ছে যে মানে ফ্রয়েডীয় মনোবিকলন বা ফ্রয়েডীয় মনোসমীক্ষণের যে ধারণাগুলো, সেইগুলো লাকা একটা নতুন মানে নতুন ভাবে রিইন্ট্রোডিউসড করেন আর কি, এক অর্থে তাকেও নবনিরীক্ষার মধ্যে দিয়ে নবায়িত করেন। সেই গুরুত্বপূর্ণ দিকগুলো আবার সারফেসে আসে, এবং এদের মধ্যে একজন খুব গুরুত্বপূর্ণ তাত্ত্বিক হচ্ছেন জুলিয়েট মিচেল। একটা বই ছিল সাইকো অ্যানালিসিস এন্ড ফেমিনিজম, 1975-এ বেরিয়েছিল। এরা সবাই মিলে এই ফ্রয়েডীয় মনোসমীক্ষণ থেকে আরো এগিয়ে গিয়ে নারীকে স্বাধীন একটা সত্তা হিসাবে দেখা এবং পুরুষের সাপেক্ষতা ব্যতিরেকে নারীর যে অস্তিত্ব, তাকে সপ্রমাণ করা, তাকে তার সৃজনশীলতাকে, তার স্রষ্টা হিসাবে তার গুরুত্বকে বিবেচনা করার ক্ষেত্রে এই ধারণাগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এখন কেন এত কথা বলছি? এত কথা বলছি এই কারণে যে বাঙালি মুসলমানের পশ্চিমবঙ্গের যে অবস্থা, তাকে যদি আপনি একটা স্থানাঙ্কের মধ্যে নিয়ে আসতে হয়, সেইটা কিন্তু শুধুমাত্র মানে তার আজকের দিনের যে অধিকার বোধ সম্পর্কে সে যে আন্দোলন করছে, সে যে নানা ইস্যুতে সোচ্চার হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র ঠিক যেভাবে 20 শতকে বিভাগ পূর্ব বাংলায় বামপন্থী আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, ভাষার বিরুদ্ধে যে স্বরগুলো তৈরি হয়েছিল, উর্দুর বিরুদ্ধে বাংলা ভাষাভাষী মানুষ, এবং ঢাকা কেন্দ্রিক যে মহিলা সমিতি, তাদের যে কর্মসূচি, শুধু সেই সূত্র ধরে এই আজকের দিনে পৌঁছানো যাবে না। এর মধ্যে কিছু কিছু বড় বাঁক পরিবর্তন আছে, এবং মধ্যবিত্ত বাঙালি মুসলমান সমাজ দেরিতে তৈরি হওয়ার কারণে, শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজের, মধ্যবিত্ত সমাজের উত্থান দেরিতে হওয়ার কারণে তাদের সামাজিক অবস্থা বা সামাজিক অবস্থানগত কারণে যে যে সমস্যাগুলো ছিল, সেইটার বিরুদ্ধ প্রতিক্রিয়াও এসছে অনেক দেরিতে।
আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে এই প্রশ্ন কিন্তু অত্যন্ত জটিল একটা প্রশ্ন, এটাকে খুব সহজভাবে ব্যাখ্যা করা যায় না। দেখেন, এই একটা জায়গা যেখানে অ্যাক্টিভিজম এবং একাডেমিক্স মিলে যায়, ফলে একে আপনি খুব আরাম বিরামে বসে ঠান্ডা মাথায় আলোচনা করবেন ভারতবর্ষে আজকে মুসলিমের অবস্থা এবং তার মধ্যে নারীর অবস্থা, এটা কিন্তু খুব সহজ প্রশ্ন নয়। মানে এটার সঙ্গে অনেক বিবিধ জটিলতা নিহিত আছে। তাকে ওই দুটো দিক থেকে তার মুক্তি ব্যাখ্যা করা সম্ভব। একটা হচ্ছে নারীবাদী দৃষ্টিকোণ থেকে, আমি আসবো, তার কারণ পার্টিশনের যে নারীবাদী আখ্যান, যাকে আমরা জেন্ডার্ড হিস্টোরিওগ্রাফি অফ পার্টিশন বলি, সেটারও একটা বড় অভাব আছে। আমরা দুই বাংলাতেই খুব কম লেখা পাই পার্টিশনের জেন্ডার্ড বয়ান নিয়ে বা আখ্যান নিয়ে। সেই আলোচনাটা এর পরে আমি শুরু করতে চাই। এই কথাটা দিয়ে একটা ভদ্রলোক, আপনারা জানেন অনেকে, জোয়ান কেলে, এই ভদ্রলোক এর একটা বই বেরিয়েছিল 1984-তে শিকাগো ইউনিভার্সিটি প্রেস থেকে, খুবই ভালো বই, উইমেন হিস্ট্রি অ্যান্ড থিওরি। এই বইতে উনি মূল প্রতিপাদ্য হিসাবে যা তুলে ধরতে চান তা হচ্ছে যে আমাদের যে এত নারীবাদী সমালোচনা তত্ত্ব বা কথাবার্তা, তার মূল কাজ কি? তার মূল কাজ হচ্ছে ইতিহাসের মধ্যে থেকে নারীকে আবিষ্কার করা এবং নারীর জন্য ইতিহাস নির্মাণ, মানে পুরনো ইতিহাসকে ব্যাখ্যা করা। এই যে টু রেস্টোর উইমেন টু হিস্ট্রি অ্যান্ড টু রেস্টোর আওয়ার হিস্ট্রি টু উইমেন, এই যে বিষয়টা, এইটা ওনার একটা খুব বড়, মানে সহজ কথায় বলা, খুব বড় একটা সমালোচনার পংক্তি বলুন বা উচ্চারণ বলুন, যাই। সেখানে একটা কথা উনি বলছেন, এই কথাগুলো কিন্তু আবার ওই যাদের নাম বলে গেলাম, ধরুন এই সিমন দা বুভেয়ার, তারপরে কেট মিলেট, তারপরে ওই মেরি এলম্যান, তারপর ফায়ারস্টোন, এদের সকলের কথার মধ্যেই অল্প বিস্তর এইসব কথাগুলো আছে। তিনি বলছেন, the disabuse us of the notion that the history of women is the same as the history of men. That significant turning point in history have the same impact for one sex as for the other. ইতিহাসে একটি লিঙ্গের মানুষের জন্য ইতিহাসের বাঁক পরিবর্তনগুলো যে অর্থ বহন করে, তার মানে এই নয় অন্য হাফ বা অন্য সেক্সের মানুষের জন্য একই রকম অর্থে সেই ইতিহাস প্রতিপন্ন হয়। ঘুরিয়ে সেই কথাগুলো আমাদের 50-60 দশকের নারীবাদী আন্দোলনের সূত্রপাতের সময়কার কথাই মনে করায়। এই কথাটা থেকে আমরা যদি আলোচনায় ঢুকি, তাহলে দেখব যে আমাদের এই যে সমগ্র পার্টিশন আখ্যান, যাকে আমরা দুই ভাগে ভাগ করে এখন আলোচনা করি, একটা বাংলাদেশের আখ্যান, একটা পশ্চিমবঙ্গে বাঙালির আখ্যান। অখণ্ড বাঙালি আখ্যান বলে কিছু হয় না, তার কারণ ওই চেতনাটার কোনো জেনারেল ন্যারেটিভ পসিবল নয়। এটা অবশ্য আমার মত, তার কারণ ভারতবর্ষীয় বহুভাষিক রাষ্ট্র কাঠামোয় ভারতবর্ষের প্যারামিটার গুলোর মধ্যে, জাতীয়তাবাদের মধ্যে বাঙালির অবস্থা খুব সঙ্গীন। বাঙালি খুব কষ্টে আছে, বাঙালি নানা রকম আক্রমণের সঙ্গে, বোঝাপড়ার সঙ্গে নিজেকে পরিবর্তিত করতে করতে চলেছে। তার বাঙালি সত্তা 71-এর মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত বাঙালি সত্তার সঙ্গে একইভাবে আলোচনা করাটা হচ্ছে ওই সেমিনারে সকলের মন রাখার জন্য আলোচনা করা, সেরকম নয়। সেটা আমরা সকলেই বুঝি, যার পরিপ্রেক্ষিতে আমরা এখানে স্বাধীনতার 75 বছর পরেও পার্টিশন নিয়ে কোনো রাষ্ট্রীয় আলোচনা চক্র দেখি না। বরং স্বাধীনতা উদযাপনের দিন আমাদের বারবার আমাদের প্রদেশের মানুষের অগ্রজদের চোখের জলে ভেসে যেতে হয় এবং স্মৃতিকাতর হয়ে যেতে হয়। আমাদের আজকেরও ভারতবর্ষে দাঁড়িয়ে পার্টিশনের সেই ভয়াবহ মর্মন্তুদ আখ্যান, একটা বড় প্রজন্মের মানুষের দুঃখের কাহিনী, দেশ ছাড়ার কাহিনী, সবকিছু হারিয়ে ফেলার কাহিনী, তা আজও বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়। তার ফলে তার টেকার্স আছে, এই টেকার্স কিন্তু বাংলাদেশে নেই। তার ফলে সেখানে মুক্তিযুদ্ধের আখ্যান যে দামে বিকোয়, তার থেকে অনেক বেশি দামে আমাদের হারানোর আখ্যান বিকোয়। পার্টিশনের
এই কাহিনীগুলোকে যখন আমরা নিয়ে নাড়াচাড়া করি তখন দেখি যে একটা জেন্ডারের ধারণা পার্টিশন আখ্যানকে ব্যাখ্যা করার ক্ষেত্রে এসছে ৯-এর দশকের কাছাকাছি সময়। তার আগে পর্যন্ত আমরা পার্টিশনকে যেভাবে দেখেছি প্রথম 50 বছরে বা দেখেছি মানে দেখানো হয়েছে আমাদের, এক তো সেটা একটা আলাদা বিতর্কের বিষয়, আমি সেটার মধ্যে যাব না যে আমাদের পার্টিশন আখ্যান কিভাবে বাইরে থেকে নিয়ন্ত্রিত হয়, কিভাবে বিভিন্ন এজেন্সি পার্টিশন আখ্যান নির্মাণে নিরন্তর কাজ করে চলে এবং আমরা তার মধ্যে দিয়েই নিজেদের বোঝাপড়া আলাপকে চালিয়ে যাই। কিন্তু সেই প্রশ্নের সঙ্গে যুক্ত হয়ে আছে বাঙালি নারীর আজকের পশ্চিমবঙ্গীয় আখ্যান। সেখানে আসতে গেলে সেই কথাও অল্প বিস্তর উল্লেখ করতে হবে। পার্টিশনের ফেমিনিস্ট হিস্টোরিওগ্রাফির প্রশ্ন ধরে খুব সহজেই আমাদের যাদের যাদের কথা মনে পড়ে, একজনের নাম উর্বশী বুটালিয়া আর একজনের নাম কমলা ভাসিন। এই দুজনের কারোরই কিন্তু কাজ বাংলার পার্টিশন নিয়ে নয়, কিন্তু আমরা তো নর্মালি যে কোনো কাজকেই বাংলার কাজের রেফারেন্সে ব্যাখ্যা করতে অভ্যস্ত। যেমন আমরা জয়া চ্যাটার্জির কাজের কথা বলি বা আরো অনেকের কাজের কথা বলি। জেন্ডার্ড আখ্যান রচনা করার, নির্মাণ করা, তুলে ধরা, খুঁজে আনা, সৃষ্টি করা, সৃজন করা, তাকে ব্যাখ্যা করা, এই কাজে যখন কমলা ভাসিন ঢুকছেন তখন কমলা ভাসিন তার বর্ডার অ্যান্ড বাউন্ডারিজ, ঋতুমেনন আর কমলা ভাসিনের এডিটেড বই, তার ভূমিকাতে অনেক কথা বলেছেন, একবারে গোড়া থেকে শুরু করে। কিন্তু আমি একটা খুব ছোট লাইনকে খুব গুরুত্ব দিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। তিনি বলছেন যে নতুন ইতিহাস এই কাজ সহজ নয়, তার কারণ আর্কাইভ বা মহাফেজখানা আমাদের এই কাজে সাহায্য করেন। তাহলে আমরা কোন আখ্যানকে পার্টিশনের জেন্ডার্ড আখ্যান হিসাবে পড়ব? আমরা অভ্যস্ত কিসে? একটা ঐতিহাসিক ঘটনার সাপেক্ষে যখন আমরা সাহিত্য পড়ি বা ঐতিহাসিক ঘটনাকেই নিয়ে আলোচনা করি তখন আমাদের রেডিমেড কিছু আখ্যান থাকে। আখ্যান তো ইতিহাসের থেকে এগিয়ে কথা বলে, এক অর্থে ইতিহাসও একটা আখ্যান। কিন্তু এরকম আখ্যান বাংলার মুসলমান নারী সমাজের কম আছে বা পার্টিশনেরই কম আছে। তারা বলছেন এই কাজ শুরু হয়েছে, এই কাজ খুব কঠিন। আমি এক্সাক্ট ফ্রেজিং আমার কাছে বই আছে, তুলে বলা যায়, কিন্তু আপনারা দেখে নেবেন, ওর ভূমিকাতে দেখবেন 2-3 পাতা পরে যেখানে শুরু হচ্ছে প্যারাগ্রাফ, সেইখান থেকে উনি বলছেন এই কাজ খুব কঠিন। কথাটা এই কারণে গুরুত্বপূর্ণ, কমলা ভাসিন এবং উর্বশী বুটালিয়ারা আসলে কি করলেন? আসলে অনেক বছর পর নারী আখ্যানের কাছে পৌঁছতে চাইলেন। নারী আখ্যান তো সরব আখ্যান নয় সমাজে। এই যে এত কথা যে বললাম তার কারণ কি? তার কারণ হচ্ছে সমাজে সরব আখ্যানের কাছে পৌঁছানো খুব সহজ, তা নানাভাবে রিফ্লেক্টেড, নানাভাবে ধরা আছে আমাদের সাহিত্যের পাতায়, কিন্তু নীরবতার আখ্যান আমাদের বেশি জায়গায় ধরা নেই। এই নীরবতার আখ্যানের কাছে আমাদের যদি পৌঁছতে হয় তাহলে আমাদের নারীর আখ্যানময়তা এবং তার মধ্যের স্তব্ধতাকে পড়তে হবে। আদার সাইড অফ সাইলেন্স বইয়ের নামকরণেরও একটা বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এইটা। এখন বাঙালি মুসলমানের যে ফরমেশন বা বাঙালি মুসলমানের যে চরিত্র, নতুন দেশ হয়ে যাওয়ার পরে, পূর্ব পাকিস্তান হওয়ার পরে সত্যি সত্যি মানুষ ভেবেছিল, মুসলমান মানুষ ভেবেছিল যে, নিচুতলার মুসলমান মানুষ ভেবেছিল যে সত্যি মুক্তি আসবে, তার সমস্যার সমাধান হবে। ফলত মাইগ্রেশনের যে কারণ হিন্দুর ক্ষেত্রে আমরা আমাদের পার্টিশন ন্যারেটিভ ঘিরে আছে যে হিন্দুর আখ্যান, সেই আখ্যানের বিপ্রতীপে দাঁড়িয়ে আছে মুসলমান নারীর আখ্যান। এই যে পরিমাণ মুসলমান পরিবার পশ্চিমবঙ্গ থেকে
পূর্ববঙ্গে চলে গেছে, তারও স্ট্যাটিস্টিক্স আছে। এই স্ট্যাটিস্টিক্স ব্যাপারে একটা ফুটনোটের মতো আমার কথায় বলে রাখি, পার্টিশন সংক্রান্ত যত তথ্য যেই বক্তৃতায় দিন না কেন, কোনো তথ্যকেই সঠিক বলে ধরবেন না। দেখেন এই নিয়েও গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। হ্যাঁ, তার ফলে এই কত পরিবার গেছে, কি পরিবার গেছে, এগুলো নিয়ে আমার কাছেও আমি এই বলবো বলে নোট করেছিলাম, কিন্তু আমার এখন পড়ে যেতে ইচ্ছে করছে না। পরপর ওই আইবি রিপোর্ট গুলো থেকে ইয়ার টু ইয়ার আছে, যেগুলো প্রত্যেকটাই পরের যে তথ্য পাওয়া যায় সেই তথ্য দিয়ে এই তথ্যকে অস্বীকার করা যায়। এখন এগুলোর কোনো মানে সেই অর্থে খুব সর্বজনগ্রাহ্য তথ্য পার্টিশন মাইগ্রেশন নিয়ে নেই, কারুরই নেই। যে পশ্চিমবঙ্গে মুসলমানরা পূর্ববঙ্গে চলে গেছিল এবং তারপরে অনেকেই ফিরে এসেছিল, যে দেশে মাইনরিটি হবে সেই দেশে সে ফিরে আসছে কেন? এইটা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নের সমাধান শুধু পার্টিশন তর্ক বিতর্ক বা পার্টিশন কেন্দ্রিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। আপনি যাওয়াটাকে ব্যাখ্যা করতে পারবেন, আপনি প্রচুর হিন্দু উদ্বাস্তুর পূর্ববঙ্গ ছেড়ে আসাকে ব্যাখ্যা করতে পারবেন একরকম ভাবে। রাষ্ট্র তার একরকম ভাবে ব্যাখ্যা আমাদের সামনে হাজির করছে আজকের ভারতবর্ষে, আর যে বাস্তবতা হয়েছিল তার আখ্যানও একটা প্রজন্ম ধারণ করে আছে। দুটোর মধ্যে কন্ট্রাডিকশনও আছে, দুটোর মধ্যে বিপ্রতিপত্তা আছে, তুলনামূলক আলোচনা চলতে পারে, জটিল তর্ক জমে উঠতে পারে। কিন্তু মুসলমান পরিবার, যে পরিবার সংখ্যাগুরুর দেশে এক অর্থে যাচ্ছিল, সেই সংখ্যাগুরুর দেশে গিয়ে সে পার্টিশন পরবর্তীকালে আবার পশ্চিমবঙ্গে ফিরে এলো কেন? ফিরে আসার পর তার আজকের অবস্থান এবং আজকে সারা দেশের নাগরিকত্বের প্রশ্নে যখন তাকে দাঁড়াতে হচ্ছে রাষ্ট্রের সামনে, তখন কি দুর্বিষহ মানসিক অবস্থা এবং যন্ত্রণার মধ্যে সে যাচ্ছে। তার অধিকারের প্রশ্নগুলো এবং তার অধিকারের জন্য লড়াই এখানে একটা বিশেষ অর্থ তাৎপর্য লাভ করে। মোটামুটি ভাবে যদি দেখেন, পার্টিশন পরবর্তী বা পূর্ববর্তী মানে বিগত 200 বছরে মুসলমানদের সামাজিক অবস্থা, বাঙালি মুসলমানদের, তা নিয়ে সরকারিভাবে উল্লেখ করার মতো, আমি কলকাতায় বসে ওই যে বললাম, কলকাতায় বসে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে 3টে গুরুত্বপূর্ণ সমীক্ষা সূত্র উল্লেখ করা যেতে পারে। একটা তো উইলিয়াম হান্টারের ওই ইন্ডিয়ান মুসলমান, যেটা একজন ব্রিটিশ কর্মচারী বা কোট আনকোট চাকরের লেখা, তার সরকারের কাছে রিপোর্টের মতো, যেখানে তিনি দেখাচ্ছেন 4টি পর্বে যে কি পরিস্থিতিতে এখানের মুসলমানরা আছে এবং তারা রানী ভিক্টোরিয়ার সাম্রাজ্যে কোনো বিরোধিতা বা বিদ্রোহ ঘোষণা করবে কিনা। এটা অনেক দিনের পুরনো গ্রন্থ, এই বাংলাতেও পাওয়া যায়, আপনারা পড়ে দেখতে পারেন। কিন্তু এখানে সমস্যা হচ্ছে এই যে আমাদের তো আবার কাজের মধ্যে সাহেবরা কাজ করে গেলে সেই কাজের গুরুত্ব বেশি হয়। তার কারণ সাহেবরা কোট আনকোট মেথোডোলজি বলে একটা জিনিস বলে। এই বইয়ের মেথোডোলজি আছে এবং এই বইয়ে নিরন্তর 100 বছর আগে যা ধরা আছে তা কিন্তু সত্যি সত্যিই ভারতবর্ষের মুসলমানদের সামগ্রিক জীবন এবং অবস্থাকে তুলে ধরে। এই সাহেবের কাজকে ব্রিটিশ চলে যাওয়ার এত বছর পরেও আমাদের মনে রাখতে হয় এবং একটা গুরুত্বপূর্ণ দলিল হিসাবে পড়তে হয়। এরপরে এই নিয়ে আরো অনেক কথা, এই 4টি অধ্যায়ের একটা অধ্যায় হচ্ছে পশ্চিম প্রান্তের পার্টিশনে কিভাবে জেহাদি আন্দোলন তৈরি হচ্ছে তাই নিয়ে, একটা পার্টে আলোচনা হচ্ছে জিহাদ করা জায়েজ কিনা, একটা পার্টে আলোচিত হচ্ছে পূর্ব দিকের মুসলমানরা তাদের সমাজের অবস্থা কিরকম এবং তারা সত্যি সত্যি ব্রিটিশ শাসনে কিরকম কষ্টে আছে এবং তাদের প্রতি কি অন্যায় আচরণ ব্রিটিশ সরকার, রানীর সরকার করছে। তাহলে 19 শতকের আগে থেকেই যদি এই আলোচনাকে
এরকম একটা রিডিংকে সত্যি বলে ধরে নিই, সত্যি তো বটেই, তাহলে আমরা স্বাধীনতায় প্রবেশ করার পরে যে জায়গায় পৌঁছলাম সেই জায়গাতে আমাদের ভারতীয় রাষ্ট্র কাঠামোর মধ্যে দুটো বড় কমিটি তৈরি হয়েছিল। ভারতবর্ষে মুসলমানদের সংখ্যালঘু অবস্থানকে, তাদের সামাজিক অবস্থানকে, তাদের উন্নতির জন্য রাষ্ট্রের যে দরদ তা প্রকাশিত হয়েছিল এই কমিটিগুলোর রেকমেন্ডেশনে। একটা কমিটির নাম হচ্ছে গোপাল সিং কমিটি। এই কমিটিটা তৈরি হয়েছিল 1980-তে, 7 জন তার সদস্য ছিলেন এবং VA সাইদ মোহাম্মদ, যিনি এটার প্রেসিডেন্ট ছিলেন, তিনি এই কমিটিতে তার নাম ঘোষণা হওয়ার 2-3 মাসের পরেই তিনি কোনো দেশের রাষ্ট্রদূত হয়ে যান। তার ফলে সভাপতিহীন হয়ে পড়ে কমিটি। তখন গোপাল সিংকে সভাপতি করে এই কমিটি কাজ চালিয়ে যায়। এই কমিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই অর্থে যে এরা প্রথম সেইভাবে কন্টেম্পোরারি কাছাকাছি সময়ে 30-40 বছর সময়ে বলছি, মানে একাডেমিক আলোচনার অসুবিধা হচ্ছে স্থানকাল মাত্রা জ্ঞান ধরে রাখা খুব মুশকিল। কোনো কথা বললেই আপনারা বলতে পারেন যে 1800 সাল থেকে এই নিয়ে লেখা আছে, অমুক আছে, তমুক আছে, কিন্তু সেগুলো নিয়ে আজকে আমরা খুব বেশি ভাবিত নই। আজকে আমাদের এখানে মুসলমান সংখ্যালঘু মানুষের যে সংকট, সেই সংকট সেমিনারে আলোচনার বিষয় নয়। তা নিয়ে প্রত্যেক ভারতবর্ষের রাজ্যে, দেশে নিরন্তর আলাপ আলোচনা এবং সক্রিয়তা তৈরি হয়েছে। সেই সক্রিয়তার সমর্থনে বহু মানুষ, বুদ্ধিজীবী মানুষ এবং যাদের বোধ বিবেচনা আছে, তারা সকলেই রাষ্ট্রকে দায়ী করছে এটার জন্য। এটা আমাদের স্বাধীনতাকে গ্লোরিফাই করছে না, এটা আমাদের স্বাধীনতার ব্যক্তিক যে অধিকার আমাদের সংবিধান দিয়েছে তার সততাকে প্রকাশ করছে না। একটা ডিসঅনেস্ট জায়গা তৈরি হয়েছে, একটা বিশ্বাসহীনতার জায়গা তৈরি হয়েছে। এগুলো আলোচনা করতে গেলে আলোচনা হয়ে চলেছে, এর মধ্যে আমি আর বেশি সূত্র শুধু ছুঁয়ে যাচ্ছি, বেশি আলোচনায় ঢুকছি না। গোপাল সিং কমিটি যে পূর্ণাঙ্গ প্রতিবেদন সেটা 1982 সালে দেয় এবং এখানে বলা হয় যে অনেক কথা বলা হয়, তাতে 16.42% মুসলমান সারা মোট দেশের জনসংখ্যার গোপাল সিং কমিটি বলে। এবং গোপাল সিং কমিটি একথা বলে যে সারা দেশে মুসলমানদের অবস্থা খুব খারাপ এবং মুসলমানদের জন্য অর্থ বরাদ্দ করা উচিত। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই কমিটির রিপোর্ট প্লেস হওয়ার পরে এটা আমাদের দেশের স্বাধীন ভারতবর্ষের লোকসভায় পেশ হয়নি। কি দুর্বিষহ অবস্থার মধ্যে আমাদের দেশের সংখ্যালঘু মানুষেরা আছেন যে তাদের জন্য তৈরি হওয়া সমীক্ষা দেশের আইন ব্যবস্থার সামনে উত্থাপিত হচ্ছে না। এবং এই যে রাষ্ট্রনৈতিক এবং রাষ্ট্রতান্ত্রিক যে টানাপোড়েন, তার মধ্যে দিয়ে তৈরি হয়েছিল 2005-এর সাচার কমিটি। এই সাচার কমিটি 7ই মার্চ 7 জন সদস্য নিয়ে তৈরি হওয়ার পরে 6 সালের 17ই নভেম্বর তার রিপোর্ট দেয় এবং তা লোকসভায় পেশ হয়। মূলত সাচার কমিটি গোপাল সিং কমিটির থেকে আরো ডিটেলে কাজ করে এবং তাতে আত্মপরিচয়, নিরাপত্তা এবং সমতা, এই 3টে মূল দিককে কেন্দ্র করে ভারতীয় মুসলমানের ভারতবর্ষের অবস্থাকে তুলে ধরা হয়। অনেক কথা বলা হয়, সেখানে দেখানো হয় যে 13.4 হচ্ছে সারা দেশের মধ্যে মুসলমানদের জনসংখ্যা, পার্সেন্টেজ, একের জনগণনা অনুযায়ী 138 মিলিয়ন, এবং যে লিঙ্গানুপাত তা ভারতবর্ষীয় লিঙ্গানুপাতের থেকে মুসলমানদের লিঙ্গানুপাত মুসলমান সমাজে কম নয়। ধরুন সেক্স রেশিও ভারতে 61 থেকে 1 পর্যন্ত 930, মুসলমানদের সমাজে দেখানো হচ্ছে 2001-এ 933। চাইল্ড মানে শিশুদের ক্ষেত্রে লিঙ্গ অনুপাত অল ইন্ডিয়া অ্যাভারেজ ছিল 927, মুসলমানদের ক্ষেত্রে 950। এই তথ্যগুলো উল্লেখ করার কারণ হচ্ছে এই যে আমাদের সমাজে ভ্রূণ হত্যা, শিশু হত্যা, এগুলো সম্পর্কে যত মিসনোমার, যত সামাজিক কপট
ছল প্রচার একটা সমাজ সম্পর্কে করা হোক না কেন, তথ্য কিন্তু ঠিক তার উল্টো কথা বলে, এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সেই তথ্য আমাদের দেশে গুরুত্ব পায় না, এবং আমাদের দেশে তা নিয়ে আলোচনা হয় না। আমাদের দেশে তা নীতি নির্ধারক জায়গায় ব্যবস্থা গ্রহণ করতে রাষ্ট্রকে বাধ্য করতে পারে না। এই দুর্ভাগ্যের মধ্যে বাঙালি মুসলমান সমাজ পার্টিশন পরবর্তীকালে পথ হাঁটছে। সাচার কমিটির 18 এবং 19তম অধ্যায় ছিল মাদ্রাসা। আমরা আলোচনা ক্ষেত্রে খুব সুবিধা হয় আমি যদি বলে যাই যে সেই 1874 সালে যখন তৈরি হয়েছিল, এই গার্লস স্কুল তৈরি হয়েছিল 1873-এ ফয়জুন্নেসা চৌধুরী কুমিল্লাতে, কালীচরণ দে সাহায্য করেছিলেন তাকে। তারপরে বেগম ফেরদৌস মহাল 1909-তে মুসলিম গার্লস স্কুল তৈরি করেছিলেন। তারপরে কলকাতাতে পর্দানুসীন গার্লস মাদ্রাসা তৈরি হয়েছিল 13-তে। বঙ্গনূর ও মুসলিম ভারত তখন এই মুসলমান নারীদের লেখালেখি আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। ফজিতুলুন্নেসা বেথুন কলেজে পড়তে এলেন, তারপরে ঢাকা থেকে তিনি এমএ পাশ করেন। পরবর্তীকালে সেই সময় বেথুন কলেজের ম্যাগাজিন ঘাটলে দেখা যাবে কিভাবে হিন্দু এবং মুসলমান সমাজের লেখালেখি একই সঙ্গে বেরোচ্ছে। সাখোয়াত মেমোরিয়াল স্কুল, ফজলুল হকের 39 সালে লেডি ব্রেবন কলেজ, এই যে উদ্যোগগুলো যেগুলো দিয়ে আমরা সচরাচর শিক্ষিত মুসলমান সমাজের শিক্ষার প্রসারণকে ব্যাখ্যা করি, সেইটা হচ্ছে গোটা মুসলমান সমাজের 1% নয়। সেই জন্য এই আলোচনাগুলো সেমিনারে বলা অ্যাকচুয়ালি নিরর্থক। দরকার হচ্ছে মাদ্রাসা শিক্ষা। যে মাদ্রাসা শিক্ষা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা 18 এবং 19 চ্যাপ্টারে সাচার কমিশন বলেছিল, যে মাদ্রাসাগুলোকে এখন ভারতীয় রাষ্ট্র কাঠামোয় একটা ভয়ঙ্কর বিপজ্জনক কেন্দ্র হিসেবে, রাষ্ট্রবিরোধী কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তার মূল দর্শন নিম্নবিত্তের পিছিয়ে পড়া মানুষের ধর্মের মধ্যে দিয়ে শিক্ষার পথে এগিয়ে যাওয়ার যে চেতনা, তা গড়ে তোলার ক্ষেত্রে একটা ঐতিহাসিক ভূমিকা মাদ্রাসা শিক্ষার রয়েছে। এই যে তিনটে রিপোর্টের উল্লেখ করলাম এবং দুটো কমিশনের উল্লেখ করলাম, গোপাল সিং কমিটি এবং সাচার কমিটি, তারা প্রত্যেকে এই যে কোনো কেন্দ্রীয় স্তরে গৃহীত যে প্রকল্পগুলি, সেই প্রত্যেকটা প্রকল্পে বেশি বেশি করে অর্থ বরাদ্দ করতে বলেছে। কিন্তু আমরা এই 2006 এই রিপোর্ট পড়েছে, আজকে হচ্ছে 22 সাল, 14 আর 2 16 বছর হয়ে গেল। আমরা আমাদের যে সরকারি ব্যবস্থা, যে অর্থ কমিশনের যে বরাদ্দ, তাতে তার কোনো রিফ্লেকশন দেখতে পাই না। যেমন ধরুন সর্বশিক্ষা মিশন, যেমন ধরুন জনস্বাস্থ্য কর্মসূচি, জওহরলাল নেহেরু আরবান রিনিউয়াল মিশন, এই প্রত্যেকটা সেন্ট্রাল যে প্রকল্প, এই প্রকল্পে অর্থ বরাদ্দ করার কথা এই দুটো কমিশনে বলেছে, কিন্তু তা আমাদের আজকের সরকার বলুন বা আজকের ব্যবস্থায় সেটা হয়ে ওঠেনি। যখন আমরা পার্টিশন পরবর্তী দিকে আস্তে আস্তে এগোতে থাকি, তখন বাঙালি মুসলমান সমাজ, বিশেষত তার মধ্যে নারীদের অবস্থান আরেকটু জটিল হয়ে ওঠে এই কারণে যে এনলাইটেনমেন্টের পথে ঢাকা বুদ্ধিমুক্তি আন্দোলন এবং তার পরবর্তীকালে বিভিন্ন বামপন্থী আন্দোলন, শিক্ষিত মুসলমান মহিলাদের এগিয়ে আসা, তাদের নানা রকম সংগঠনের কর্মসূচির মধ্যে দিয়ে ভূমিকা পালন করা এবং সংঘবদ্ধ হওয়া চলছিল, সেই লিগাসি কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানরা পার্টিশন পরবর্তীকালে সেই পথে চলতে পারেনি। প্রথম কথা,
বাংলায়, পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে এনলাইটেনমেন্টের প্রেক্ষিতটা আরো অনেক বড় এবং আরো অনেক বিস্তৃত। সেই আলো শিক্ষিত মধ্যবিত্ত মুসলমান সমাজ, মধ্যবিত্ত সমাজ তৈরি হওয়ার আগে পর্যন্ত যা আজকে বাস্তব হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে মুসলমানদের নারীর অধিকার, মুসলমানদের অধিকার, তার জন্য মানুষ সংঘবদ্ধ হচ্ছে এবং পলিটিক্যাল রেটরিকের মধ্যে মুসলমানের একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। এই অর্থে গুরুত্বপূর্ণ নয় যে 39-এর ক 72-এর উঙ একটা মানুষ এবং সে পরবর্তীকালে এদের ভোট দেবে, সুতরাং তাদের জন্য কিছু কাজ, শুধু এই অর্থে নয়, বরং এই অর্থে যে লিঙ্গ সাম্যের যে প্রশ্ন দীর্ঘদিন ধরে ভারতবর্ষের সমাজে অবহেলিত থেকেছে, শরীয়তি আইন এবং তার সাপেক্ষে মুসলমান সমাজের মধ্যে তার বিরুদ্ধে যে কথাবার্তাগুলো অন্তত নাগরিক পরিসরে উঠে আসছে, শিক্ষার আলোকপ্রাপ্তির মধ্যে দিয়ে, সেটা কিন্তু একটা বড় তাৎপর্যপূর্ণ পরিবর্তন বাংলার মফস্বল এবং গ্রাম সমাজের মধ্যে ঘটিয়ে চলেছে। একটা খুব সহজ এক্সাম্পল দেওয়া যায় তালাক ইস্যুতে, যদিও এটার প্রেক্ষিতটা অনেক বড়, পরে আলাদা করে সময় সুযোগ থাকলে বলা যেতে পারে। তথ্য এই কথা বলে যে এই যে ট্রিপল তালাক যা নিয়ে এত কিছু চলছে, এই সম্প্রতি প্রতিচি ট্রাস্টের রিপোর্ট দেখিয়েছে যে পশ্চিমবঙ্গে কিন্তু মুসলমানদের মধ্যে এই তালাকের সংখ্যা সারা দেশের থেকেই শতকরা হিসাবে অনেক কম। পশ্চিমবঙ্গের মুসলমান বুদ্ধিজীবীরা এই ইস্যুটাকে খুব প্রাইম ইস্যু হিসাবে স্বীকার করতে আগ্রহী নয় আদৌ। উত্তরপ্রদেশের অবস্থা পশ্চিমবঙ্গের অবস্থা নয়। ভারতবর্ষে কোনো কথা বলার অসুবিধা হচ্ছে এই যে ভারতবর্ষে ন্যাশনালিজম ফ্র্যাগমেন্টেড। ভারতবর্ষে কোনো একমাত্রিক বাচনের অসুবিধা এই যে প্রতি মুহূর্তে সেই বাচন আর একটা উপবাচন দ্বারা আক্রান্ত হয়। এই ভয়াবহ ট্রিপল তালাকের অবস্থা যখন উত্তরপ্রদেশের গ্রাম সমাজকে তছনছ করে দিচ্ছে, তখন পশ্চিমবঙ্গের বাস্তবতায় দেখুন, যেখানে দেশভাগের প্রত্যক্ষ প্রভাব পড়েছে, যেখানে প্রচুর পূর্ববঙ্গ থেকে মুসলমান মানুষ এখানে দেশ বিভক্ত হয়ে যাওয়ার পরে নতুন বাংলাদেশ হওয়ার পরেও ফিরে এসছে, সেখানে কিন্তু ট্রিপল তালাক বা তালাকের সংখ্যা ধিক্য নেই। এখন নারী পুরুষের সমান অধিকারের প্রশ্নগুলোর দিকে আইনগত দিকটা যদি খুব সংক্ষেপে একটু দেখে নিই, আমার আর মিনিট 15 সময় নেব, আমি 5:15 পেয়েছি। এই মুসলিম ব্যক্তিগত শরীয়তি আইন 37-এর সূত্র ধরে যদি আপনি সম্পত্তির জায়গাগুলো নিয়ে দেখেন, আমাদের আজকের ভারতবর্ষের বা বাঙালি মুসলিম সমাজের প্রশ্ন ধরে, মৃত্যুর পর তার সম্পত্তিতে উত্তরাধিকারের প্রশ্ন, মানে হিন্দু আইনের জন্মগত অধিকার, মানে সম্পত্তির জন্মগত অধিকার, সেইটা কিন্তু স্বীকৃত নয়। স্থাবর, অস্থাবর এবং কর্পোরাল বা ইনপ্যারোকিয়াল যত সম্পত্তি সবগুলোরই একই নেচার। উত্তরাধিকার জীবিত ব্যক্তির হতে পারে। নারী পুরুষের সমান উত্তরাধিকার, পুরুষের সম্পত্তির ভাগ নারীর দ্বিগুণ। যদি কোনো মুসলমান বিধবা নিঃসন্তান হন, তাহলে তার মৃত স্বামীর সম্পত্তির 1/4 অধিকারী। যদি সন্তানাদি থাকে তাহলে তার অংশীদার বা উত্তরাধিকার স্বামীর সম্পত্তির 1/8 এবং একাধিক স্ত্রী থাকলে তা 1/16 পর্যন্ত যেতে পারে। মুসলিম নারীর মেহেরের অধিকার, মানে বিবাহের সময় বর তাকে যে মেহের দেয়, তার অধিকার নারী হিসাবে তার প্রাপ্য, তার অভিভাবক তাতে কর্তৃত্ব করতে পারে না। বিবাহ বিচ্ছেদের পরও হয়তো সেই মেহেরের অধিকার থাকে। তালাক পেলে এবং নাবালক সন্তান থাকলে স্বামীর কাছে 125 CRPC-তে সে মামলা করতে পারে এবং ভরণ পোষণ চাইতে পারে। শরীয়তে বিবাহ বিচ্ছেদের পর ভরণ পোষণ বৈধ নয়। ভারতীয় আইন ব্যবস্থায় মুসলিম মহিলা ডিভোর্স সুরক্ষা আইন 1986-তে পাশ হয়।
ইত্যাদি ইত্যাদি। এবং একজন মহিলা পুত্র মারা গেলে মহিলা মৃত ছেলের সম্পত্তির 1/6 পাবে, কোনো সন্তানাদি না থাকলে পাবে 1/3। উইল বা ওয়াসিয়াত নিয়েও কিছু কথা আছে, সেই ওয়াসিয়াত কিভাবে করা যায় এবং তার মধ্যে কি কি জটিলতা ইত্যাদি। এখন মুসলমান সমাজে এই যে নতুন দাবিগুলো উঠছে, তাদের অধিকারের প্রশ্ন, এই প্রত্যেকটা দাবির আইনি যৌক্তিকতা এবং আইনি লড়াই, তার সঙ্গে ভারত রাষ্ট্রের আজকের দিনের সংখ্যালঘু মুসলিমদের অবস্থান জড়িয়ে যাচ্ছে। যেমন ধরুন, তালাকের ইস্যুতে যখন সায়রা বানুর মামলা 16 এবং তার অনেক আগে 80-র দশকে শাহবানু মামলা, দুটো মামলাতেই যে পরিপ্রেক্ষিত থেকে এই মামলা করা হয়েছিল, সেই পরিপ্রেক্ষিত কিন্তু ভারতবর্ষের সর্বত্র নয়। কিন্তু তবুও এই তালাকের ইস্যু কিছুতেই ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম সমতা বিধান বা তাদের সিদ্ধান্তের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তাদের এক জায়গায় আনতে পারছেন। অর্থাৎ মুসলিম সমাজের মধ্যে শরীয়তকে কেন্দ্র করে মৌলবী উলেমাদের যে আগ্রাসন, যে সমাজকে ধরে রাখার বা তার উপর যে আগ্রাসন করার যে প্রচেষ্টা, সেইটার বিরুদ্ধে যখনই স্বর তৈরি হচ্ছে, তার রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়ে যাচ্ছে। এবং এই রাজনীতিকরণ মুসলমান সমাজে বিশেষত নারীর অবস্থানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এবং তাকে আরো পেছনে ঠেলে দিচ্ছে। ফলে তার লড়াইও আরো গুরুতর বা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই পরিপ্রেক্ষিত থেকে যদি খুব সহজ কথায় আমি এইটা বলতে চাই, আমাদের সাহিত্যে, আমাদের আখ্যানের মধ্যে এই যেগুলো আলোচনা করছি, এগুলো কি রিফ্লেক্টেড? মানে 90-এর দশকের পর থেকে 2000 সালের পর থেকে আমাদের এখনকার লেখকরা যা লিখে গেছেন সেগুলোর কথা আমি বলছি না, আমি খুব মানে তার আগের 50-60 বছরের কথা বলছি। এখন নিশ্চয়ই এগুলো নিয়ে লেখা হচ্ছে। এই সেমিনারি শুরু করেছেন যিনি, তিনিই অনেক কথা লিখছেন, আরো অনেকেই আছেন লিখছেন, কন্টেম্পোরারি মুসলিম রাইটাররা। কিন্তু দীর্ঘ একটা সময় ছিল যখন আমাদের সাহিত্য মুসলমান নারীর এই কাহিনী বা আত্মকথনের বয়ানকে রিফ্লেক্ট করতো না আমাদের সাহিত্য। এই অর্থে ওই যে প্রথমে বলছিলাম, আমাদের পার্টিশন ন্যারেটিভ নিয়ন্ত্রিত, আমাদের পার্টিশন ন্যারেটিভ অত্যন্ত সুচতুরভাবে পরিকল্পিত। আমরা কেউ পার্টিশন আখ্যান নিয়ে কোনো কথা বলার আগেই আমাদের কিছু প্রিকনসিভড নোশন আমাদের সামনে আছে, যার বাইরে গিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না। কারণ পার্টিশনের আখ্যান বেদনার আখ্যান। এই বেদনার তো পার্টিশন আখ্যানের কাহিনী আসলে নিম্নবিত্ত মধ্যবিত্ত হিন্দু আখ্যান, এবং চলে আসার আখ্যান, তা যত বাস্তবই হোক না কেন, তা ভারতবর্ষের সমাজের সংখ্যালঘু মন এবং তাদের সংকটকে প্রতিফলন ঘটায় না। পৃথিবীর কোন জায়গার পার্টিশন আখ্যান এইরকম একমাত্রিক হয়নি। পার্টিশন আখ্যানের বহুবিধ শেড আছে, যে শেডগুলো নিয়ে পশ্চিমবঙ্গে যত সহজে কথা বলা যায় তত সহজে বাংলাদেশে বলা যায় না। যেমন কোন কোন জায়গায় 71-এর মুক্তিযুদ্ধের লড়াই আমাদের স্পর্শ করে না, যত সেমিনারি আমরা করি না কেন। আবার এমন অনেক মানুষ আছেন যারা 71-এর মুক্তিযুদ্ধকে পশ্চিমবঙ্গে বসে নিজেদের মুক্তিযুদ্ধ হিসেবে ভেবেছিল। এই যে বিভাজন, এই যে একটা গ্র্যান্ড ন্যারেটিভ, তার মধ্যে যে এত শেডের বিভাজন, এতগুলো অবস্থান এবং প্রত্যেকটা অবস্থান নিজের দিক থেকে সৎ, এই কাহিনীকে আমাদের পার্টিশন আখ্যান ধরেনি। আমাদের মুসলিম মনের আবর্তগুলো হচ্ছে, পিঞ্জরে যদি বলি শুরু হয়েছিল অমৃতা প্রীতমের কাহিনীতে। রশিদের বাড়িতে সে যখন গেল অপহৃত হয়ে, লাঞ্ছিত হয়ে, স্খলিত হয়ে, সে যখন বাড়ি থেকে চলে এলো তার নিজের বাড়িতে, তখন তো সে আশা করেছিল নিজের বাড়িতে আশ্রয় পাবে। রশিদের বাড়ি থেকে পারো যখন নিজের বাড়িতে ফিরে আসে, তখন নিজের বাড়িতেও সে আশ্রয় পায়নি।
অর্থাৎ অ্যাবডাক্টেড বা অপহৃত মহিলাদের নিজের সমাজ, নিজের ফিরে আসা বাড়িতে স্থান না পাওয়া, মিসিং হয়ে যাওয়া, এই যে আখ্যান, এই আখ্যান আমাদের সমাজের দীর্ঘদিন ধরে চালু হয়ে থাকা যে সংস্কার প্রবণতা, তার ক্ষমতাহীনতাকে প্রকাশ করে। এবং শুধু তাই নয়, আমরা যদি এইরকম একটা বদ্ধ পিঞ্জরে আবদ্ধ মুসলিম মনকে, যা কোনো জায়গায় মুক্তি পাচ্ছে, কোনো জায়গায় বদ্ধ থাকছে, তাকে যদি একটা নীল আকাশে মুক্ত বিহঙ্গের জায়গায় ভাবতে চাই, তাহলে আমাদের আরো অনেক অনেক পথ যেতে হবে। প্রথম কথা, যে আইনগুলোর সংস্কার দরকার, সেই আইনগুলোর সপক্ষে যে স্বর সংখ্যালঘুর পক্ষ থেকে উঠছে, আমাদের বহুভাষিক জাতীয় রাষ্ট্রীয় কাঠামোতে আমাদের তাকে সমর্থন করতে হবে। সেই আন্দোলনের সাপেক্ষে আমাদের দাঁড়াতে হবে, সেই আন্দোলনের মাইক্রো ন্যারেটিভকে আমাদের সাহিত্যে প্রতিফলিত দেখতে হবে, এবং যেখানে এই সাহিত্যে প্রতিফলিত হচ্ছে সেই ন্যারেটিভকে তুলে ধরতে হবে। ধরুন, দুটো তিনটে উপন্যাস বা লিটারেরি রিফ্লেকশনের কথা বলা যায়। একটা সূত্র চন্দ্রমল্লিদি বক্তৃতার শুরুতেই ধরিয়ে দিলেন, সুতারা দত্ত, যেটা জ্যোতির্ময়ী দেবীর লেখা ইতিহাসে স্ত্রী পর্ব 1373 প্রবাসীতে শারদীয়া সংখ্যায় বেরিয়েছিল। পরবর্তীকালে এই উপন্যাসটারই নাম হয় এপার গঙ্গা ওপার গঙ্গা। এই সুতারা দত্ত নানা জায়গায় ঘুরে ঘুরে দেশত্যাগী, বাস্তুচ্যুত তার বয়ান পরবর্তীকালে সে লেখে। একই পাশে যদি আরেকটা হিন্দু আখ্যানকে রাখি, হিন্দু পরিবারের আখ্যানকে রাখি, অমরেন্দ্র ঘোষের ভাঙছে শুধু ভাঙছে বলে একটা উপন্যাস আছে, যে উপন্যাসে উর্মিলা বলে একটি মহিলা চরিত্র, যাকে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের স্ত্রী মন্নু শরীফ মিয়া, তার স্ত্রী, যদি সাহায্য না করতো, সে আর ছেলে পোলাপান নিয়ে দেশত্যাগী হতে পারত না। এই শশী শেখরের পুত্রবধূ, শশী শেখর নিজে দেশ ছাড়েনি, সে বাংলাদেশে থেকে গেছে। এই উর্মিলা বাস্তুত্যাগের পর নানা জায়গায় আবর্তিত হতে হতে শেষ পর্যন্ত আত্মহত্যা করে। এবং শুধু আত্মহত্যা করে তাই নয়, লুণ্ঠিতা, দেশত্যাগী, ক্যাম্পবাসিনী, আশ্রিতা এবং ক্যাম্পের অভিজ্ঞতা, যখন সে আত্মহত্যা করে তখন জানা যায় যে সে অন্তঃসত্ত্বা ছিল। এই যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডির কি কোনো একে কি ভুলে যাওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না। এই কথা ভরে আছে আমাদের আখ্যান। কিন্তু ঠিক উল্টো দিকে, যদি যেভাবে আমরা সুতারা দত্তর কথা বললাম, যেভাবে আমরা উর্মিলার কথা বললাম, ঠিক তার উল্টো দিকে যদি মুসলমান সমাজের একটা উদাহরণ নিই, সূর্য দিঘল বাড়ির জয়গুণের কথা, যে প্রথমে শহরে যাচ্ছে, শহর থেকে গ্রামে ফিরছে, মেয়ে মাইমুনকে নিয়ে জীবন যুদ্ধে অবতীর্ণ হচ্ছে, স্বামী মারা যাওয়ার পর বিবাহ করতে বাধ্য হচ্ছে করিম বক্সকে, এবং গদু প্রধানের অত্যাচারে শেষ পর্যন্ত তারও বাস্তুচ্যুতি হচ্ছে। তাহলে যে দেশটা, যে সমাজটা তার নিজের মুক্তি এনে দেব বলে তৈরি হয়েছিল, তার নিজের স্বপ্নভূমি হিসাবে কল্পিত হয়েছিল, সেই দেশ, সেই স্বপ্নভূমিতে সে অন্তেবাসী হয়ে গেল। তার পিঞ্জর থেকে কোনো পাখি বেরিয়ে আকাশে ডেকে উঠল না। অনেক বছর পর হাসান আজিজুল হক যখন আগুন পাখি লেখেন, তখন তো এমন একজন মায়ের কথা লেখেন যিনি দেশ ছাড়েননি, এবং আমাদের ওই
পার্টিশন আক্রান্ত মন, কোট আনকোট আমি বলি, পার্টিশন আক্রান্ত মন খুব খুশি হয় এরকম একটা আখ্যান পড়ে, তার কারণ সেই মা পশ্চিমবঙ্গীয়। এই যে মুসলমান সমাজের একজন নারী যে দেশ ছেড়ে গেল না, এমন একটা দেশে যেখানে তার সমস্ত স্বপ্ন বাস্তবায়িত হওয়ার কথা ছিল, তার যাত্রা থেকেই বাঙালি মুসলমানের পশ্চিমবঙ্গীয় নারীর পশ্চিমবঙ্গীয় আখ্যানের সূত্রপাত। সে এখানে একা লড়ছে। তার যে লড়াই, একদিকে লিঙ্গ সাম্যের বিরুদ্ধে, একদিকে রাষ্ট্রের বিরুদ্ধে সংখ্যালঘু হিসাবে তার সত্তার, একদিকে তার পরিচিতি সত্তার লড়াই। এই তিনটে গুরুত্বপূর্ণ দিকে তার অস্তিত্বের সবটা মিলিয়ে সে আজকে ভারতবর্ষীয় সমাজে অধিকারের লড়াই লড়ছে। ফলে যখন মুসলমান নারীর অধিকারের প্রশ্ন আলোচিত হওয়ার কথা ওঠে, তখন কিন্তু আমাদের পার্টিশন আখ্যানের কোনো নিরালম্ব সর্বজনগ্রাহ্য পার্টিশন আখ্যানে ভুলে গেলে চলবে না। ওটা একটা ভুলোর ছলনার মতো। পার্টিশনের আখ্যান শুধুমাত্র দেশত্যাগের আখ্যান নয়, পার্টিশনের আখ্যান নতুন দেশ গঠনের আখ্যান, পার্টিশনের আখ্যান একই সঙ্গে নতুন জীবন গঠনের আখ্যান, পার্টিশনের আখ্যান একই সঙ্গে নতুন সমাজ গঠনের আখ্যান। এবং এই যে মধ্যবিত্ত শিক্ষিত হিন্দু সম্প্রদায়ের ইনজেক্ট করে দেওয়া পার্টিশন মেমোরির শ্রেণী, তার থেকে না বেরোতে পারলে আমরা কিন্তু পশ্চিমবঙ্গে মুসলমান নারীর যে সংকট, দেশ বিভাগের পরবর্তীকালে নতুন নতুন বাক পরিবর্তনের মধ্যে দিয়ে লিঙ্গ সাম্য, লিঙ্গের প্রশ্ন, নাগরিকত্বের প্রশ্ন এবং তার সত্তার অস্তিত্বের প্রশ্ন, সামাজিক উন্নয়নের প্রশ্ন, একই সঙ্গে তাকে যে লড়তে হচ্ছে, সেই লড়াইয়ে অংশীদার হতে পারবো না। আজকে যেগুলো মুসলিম প্রধান জেলা পশ্চিমবঙ্গের মধ্যে, যেখানে মুসলিম সংখ্যা দিক্ষ বেশি, এই সমস্ত জায়গাতে নানাভাবে জনমত তৈরি হয়, নানাভাবে সংগঠিত। মনন, আমি একটু ইন্টারাপ্ট করছি, এবার যদি একটুখানি গুটিয়ে নেওয়া যায়। তাদের যে আন্দোলন চলছে সেইগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের গভীরভাবে ভাবতে হবে যে আজকের এই ভারতবর্ষীয় সমাজে সংখ্যালঘুর অবস্থান যা, তার মধ্যে মুসলমান নারী ঠিক কোন জায়গায় তার অধিকারের লড়াইগুলোকে নিয়ে যাবে। লিটারেরি রিফ্লেকশনের অজস্র উদাহরণ নতুনদের লেখা থেকে দেওয়া যায়, সে পথ বন্ধ আপাতত। আমি সঞ্চালকের কাছে ফিরে যাচ্ছি, পরে সে ব্যাপারে কথা বলবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি মননই বলছি, কারণ আমাকে যেহেতু চন্দ্রমল্লিদি বলে আনঅফিশিয়ালি ডাকছে। খুব খুব ছুঁয়ে গেল বক্তৃতা। তার কারণ এমন অনেকগুলো কথা শুনতে পেলাম যেগুলো আমার আরেকবার সংক্ষেপে সবাইকে মনে করে দিতে ইচ্ছে করছে। যে প্রথম যে নামটা পিঞ্জর এবং নীলিমা, এইটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু বদ্ধতা এবং মুক্তির মধ্যে দিয়ে কিন্তু যে ফেমিনিন লেন্সের কথা আমি বলছিলাম, সেই ফেমিনিন লেন্সের কথা একদম গোড়াতেই মনন কিন্তু তুলে ধরেছেন। এবং সব থেকে ভালো লেগেছে আমার যেটা, যে কেন মুসলমান মেয়েদের নিয়ে আলোচনা করব আমরা, মানে প্রাসঙ্গিকতাটা কি সেটা বলতে গিয়ে এমন একটা কথা বলেছেন যে কথাটা কিন্তু অনেকের পছন্দ হবে না, কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে। দুটো কথা, একটা হচ্ছে যে পার্টিশনের কোনো নিরপেক্ষ বয়ান হয় না, এই আখ্যানে কোনো নিরপেক্ষ বয়ান হয় না, সময় এবং স্থানের ভেদে তা পাল্টে পাল্টে যায়, ফলত অখণ্ড বাঙালি চেতনা বলে আসলে কিছু নেই। এবং আমি 100% এটা বিশ্বাস করি যে কলকাতায় বসে পার্টিশনকে আমি যেভাবে দেখবো আর ঢাকায় বসে যিনি দেখবেন, সে দুটো কখনো এক হতে পারে না। এবং এটা বলার জন্য আমি মননকে আন্তরিক ধন্যবাদ জানাবো, কারণ মেলাবেন তিনি মেলাবেন এই যে তৈরি করা একটা কনসেপ্ট, এটাই বারবার বলা হয়, এই বিভাজনের অনিবার্যতাটা বলা হয় না, সেটা উনি বলেছেন, তাই ওনাকে আমার অভিনন্দন। নারীর আবর্তের কথা বলতে গিয়ে তিনি দুরকম ভাবে দেখবার যে কথা তুলেছেন, অর্থাৎ যে
মেথোডোলজির কথা বলেছেন, যে একটা হচ্ছে নারী কেন্দ্রিক ভাবনা, যেটা একেবারে সিমন দ্য বোভার থেকে শুরু করে অজস্র নারীবাদী থিওরিটিশিয়ানদের সূত্রে দেখা যেতে পারে। আরেকটা হচ্ছে মুসলিম মেয়েদের যে সত্যিকারের যে সত্তার সংকট, অর্থাৎ রিপ্রেজেন্টেশন এবং রিয়ালিটি, এই দুটির যে তাত্ত্বিক দ্বন্দ্ব থাকে, এই দ্বন্দ্বটাকে তিনি ভারী সুন্দর করে তুলে ধরেছেন। এবং সেখানে দাঁড়িয়েও ইতিহাসের বাঁক একটা লিঙ্গকে বা জেন্ডারকে যেভাবে ইম্প্যাক্ট করে বা যেভাবে তার অভিঘাত সৃষ্টি করে আরেকটি জেন্ডারকে করে না, সেটাও তিনি একেবারে সঠিক বলেছেন। কারণ সত্যিই তো মেয়ে মানুষের সমস্যা অনেক সময় তো আলাদা সমস্যা হয়। আর যেটা তিনি বলেছেন সেটাও খুব জরুরি, পার্টিশনের জেন্ডার্ড আখ্যান লেখা খুব কঠিন। কমলা বাসিনকে উদ্ধৃত করে তিনি বলেছেন, এবং এটা সত্যি তো কথা একই, যে মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। ফলত পুরুষদের যে সরব আখ্যান, সেই সরব আখ্যানের পাশে নীরবতার আখ্যানের মধ্যে দিয়ে নারীর, বিশেষ করে মুসলিম নারীর দুঃখকে ছোঁয়ার, পার্টিশনের সূত্রে তার ভেতরে গড়ে ওঠা যন্ত্রণাকে কে কি করে ছোঁবে, মনন ভারী ভারী সঠিক, ভারী সুন্দর এই জায়গাটার কথা বলেছেন। এবং তারপরে যেটা তিনি করেছেন, যে তিনি সাহিত্যের অধ্যাপক হয়েও একেবারে লিটারি টেক্সটে না গিয়ে সম্পূর্ণভাবে ডেটা বেস করে 3টে রিপোর্ট এবং 2টে কমিশনের অসংখ্য তথ্য দিয়ে আমাদের তিনি দেখিয়েছেন কিরকম ভাবে সংখ্যালঘুদের উন্নতিকল্পে যে রিপোর্ট তৈরি করা হয়, তাদের জন্য যে অর্থ বরাদ্দ করতে বলা হয়, তার সবকিছুই কোথাও যেন পলিটিক্যাল রেটরিকে হারিয়ে যায়, এবং যে কারণে নাগরিক পরিসরে যতটা সচেতনতা তৈরি হওয়ার প্রয়োজন থাকে, সেই সচেতনতাটা তৈরি হয় না। এবং আবর্তের কথা বলতে গিয়ে আমরা সবাই যেগুলো জানি সেগুলোকে আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। 3 তালাকের প্রসঙ্গ এনেছেন, পুরুষের সম্পত্তির সঙ্গে মুসলিম নারীর সম্পত্তির ভাগাভাগির একটি বৈষম্যমূলক জায়গা তিনি দেখিয়েছেন। মেহেরের অধিকারের ক্ষেত্রে নারীর যেটি প্রাপ্য সেটি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, এবং খুব সঠিকভাবে বলেছেন যে এই সমস্ত কিছু যে দাবি, সেই সবকটি দাবির আইনি লড়াইয়ের সঙ্গে কোথাও কিন্তু রাজনীতিকরণ হচ্ছে, যে রাজনীতিকরণ মুসলমান নারীদের অবস্থানের লড়াইটাকে, মুসলমান নারীদের দৈনন্দিন জীবনের এই যে লড়াইগুলোকে, সেই লড়াইগুলোকে পেছনে ঠেলে দিচ্ছে। এবং খুব স্বাভাবিকভাবে এই বহু কৌণিকতা পার্টিশন আখ্যান তাকে ধরেনি। তার আলোচনার শিরোনাম সূত্রেই তিনি অমৃতা প্রীতমের বিখ্যাত সেই বইটির কথা এনেছেন, এবং বলেছেন যে অপহৃত বা অ্যাডাক্টেড মেয়েদেরকে তো বাড়িতে গ্রহণ করা হয় না। যে জ্যোতির্ময় দেবীর কথা বলা হচ্ছে, সেখানেও আমরা সুতরা দত্তকে দেখেছি তার নিজের পরিবার তাকে গ্রহণ করেনি। ফলে পিঞ্জর থেকে কি বেরোনো হয় না। খুব সুন্দর করে বলেছেন এখানে মনন, যে নীলিমায় যেতে গেলে আইনগুলো শুধু সদ্ব্যবহার করলে হবে না, আইনগুলোকে সকলকে সাপোর্ট করতে হবে। বৃহত্তর পরিপ্রেক্ষিতে সমাজের সকলকে এই আইনগুলোর পাশে দাঁড়াতে হবে। কারণ আমরা জানি তো, বিদ্যাসাগর থেকে দেখছি, আইন করলেই সেটা সমাজে বলবৎ হবে এবং সমাজের একেবারে আমূল পরিবর্তন হয়ে যাবে, এমনটা কখনো ঘটে না। তিনি সাহিত্যিক উদাহরণ হিসেবে মাত্র কয়েকটি চরিত্রের কথা বলেছেন, জয়নাবের কথা বলেছেন, সুতারার কথা বলেছেন, উর্মিলার কথা বলেছেন, হাসাস আজিজুল হকের কথা বলেছেন, একজন মুসলমান মায়ের দেশ না ছাড়ার কাহিনী বলেছেন। আমার সেটা শুনতে শুনতে চুপতায়ের পড়শনের কথা মনে পড়ছিল, এবং সেখান থেকে তিনি চলে এসেছেন একদম শেষে, যেখানে বলছেন মুসলিম নারীর অধিকারের লড়াই আসলে তার একার লড়াই, লিঙ্গের সাম্যের জন্য লড়াই, সংখ্যালঘু সত্তার জন্য লড়াই এবং রাষ্ট্রিক পরিচিতির জন্য লড়াই। এবং সেই সমস্ত লড়াইয়ের মধ্যে দিয়ে মুসলিম নারী হয়তো কোথাও নতুন জীবনকে, নতুন দেশকে এবং নতুন সমাজকে গড়তে চায়। আমাদের সেই যে গতানুগতিক ধারণা যে পার্টিশন হিস্ট্রি মানে হিস্ট্রি অফ কন্টিনিউড হেট্রেড এন্ড কন্টিনিউড রেপ এন্ড কন্টিনিউড ব্লাডশেড এন্ড কন্টিনিউড মার্ডার, এটা থেকে বেরিয়ে এসে পার্টিশন আখ্যানের একটা অন্য দৃষ্টিভঙ্গি মনন আমাদের কাছে তুলে ধরেছেন, যার মধ্যে দিয়ে মুসলিম নারীর অধিকারের লড়াইয়ের বর্তমান নীলিমাটি, বর্তমান আকাশটি আমাদের কাছে অপূর্ব সুন্দরভাবে ফুটে উঠেছে। মনন, আমি আরো একবার বলবো, আমার ভীষণ ভালো লেগেছে, হৃদয়ে ছুঁয়ে গেছে তোমার বক্তৃতা। কিন্তু এবারে সঞ্চালক হিসেবে আমার কর্তব্য প্রশ্ন নেওয়া। আপনাদের কারুর কোনো প্রশ্ন থাকলে আপনারা অধ্যাপক মণ্ডলকে করতে পারেন। যারা এখানে আছেন যে কেউ প্রশ্ন করতে পারেন। আছেন অধ্যাপক মণ্ডল এখানে? মনন, আমি তাহলে একটা প্রশ্ন করি তোমাকে, যেটা তুমি ছুঁয়ে গেলে কিন্তু বললে এখন বেশি করে বলা সম্ভব নয়। তুমি যে রাজনীতিকরণের কথাটা বলছো, যে আইনি দাবি এবং রাজনীতিকরণ, তুমি এটাকে যদি আরেকটু আমাদের সঙ্গে এটা একটু শেয়ার করো, যদি শেয়ার করো, কারণ আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা একটু বোধহয় আরেকটু হাইলাইট হলে ভালো হয় আর কি। আসলে এই বিষয়টা আপনারা সকলেই বুঝবেন, এটা খুব
সহজ এবং খুব হিস্টোরিক্যালি ধাপে ধাপে বলে যাওয়ার মতন বিষয় নয়। মানে এটা প্রত্যেকটা সময় একটা প্রলোভন আছে যে রাষ্ট্রের বিরুদ্ধে আমরা আমাদের পার্টিশন ন্যারেটিভের একটা সমস্যা কি জানেন তো, যে পার্টিশন ন্যারেটিভ সবসময় একটা কাউন্টার ফ্যাকচুয়ালিটির কথা বলে, এটা তার ইনহেরেন্ট নেচার। কোনো কাউন্টার ফ্যাকচুয়াল নয় এরকম কোনো পার্টিশন ন্যারেটিভ হয় না। রাষ্ট্রের বিভাজনকে তো সে গ্লোরিফাই করছে, তবেই তো সে লিটারেচার। এবার যে পার্টিশন থেকে এইরকম একটা বয়ান উঠে আসছে, সেইটা আমাদের এখানে পশ্চিমবঙ্গে যখন আমরা বসে পড়ছি বাংলার মতো একটা ভাষা পরিসরের দাঁড়িয়ে, সেই ভাষাই তো ভারতবর্ষে প্রান্তিক হয়ে পড়ছে, তার সমাজই তো প্রান্তিক হয়ে পড়ছে। ভারতবর্ষের বহুভাষিক রাষ্ট্র কাঠামোয় বাঙালির যে অবস্থান, সেই অবস্থানকে বাদ দিয়ে কি বাঙালি পার্টিশনের আখ্যানে মুসলিম নারীর সেন্ট্রাল আইডিয়া থেকে তা বোঝা যাবে? আমার মনে হয় একদমই বোঝা যাবে না। যেটা চন্দ্রমল্লিদিও বলছে, তার রাজনীতিকরণ ঘটছে এবং আমাদের এখানে প্রশ্নগুলো খুব জটিল। মানে ধরুন 3 তালাকের মতো ইস্যুতে আমাদের দেশে পলিটিক্যাল পার্টিরা একজোট হতে পারলো না, এটা কম কথা নয়, এটা মামুলি কোনো ব্যাপার নয়। আমার মনে পড়ছে এই 71-এর পরবর্তীতে পূর্ব পাকিস্তান হওয়ার পরে যখন পাকিস্তান অ্যাসেম্বলি হয়েছে, আমি লিখেও ছিলাম, আমি কয়েকটা জিনিস আর সময় অভাবে বলা গেল না। বেশ কিছু দিন ছিল যখন আস্তে আস্তে সেখানে এই মহিলাদের যে পারিবারিক আইন বাংলাদেশে বলবৎ আছে হয়েছে, সেই আইন যখন চালু হচ্ছে, লাগু হচ্ছে যখন, তখন 1948-এ শরিয়ত আইন সংসদে আসে এবং 61-তে পাশ হয়। এবার এই যে মহিলারা পরিচয় পায় মুসলিম ফ্যামিলি অ্যাক্ট ল 1961, এই সময়ে অবাক বিস্ময় লক্ষ্য করতে হয় বাংলাদেশের আইনসভাতে যারা উলেমা, কট্টর মুসলিম ধর্মকে প্রতিনিধিত্বকারী যে অংশের মানুষ, তারা মুসলিমদের সঙ্গে এক কমিটিতে মিটিং করতে চাইছে না। সিলেট থেকে একজন নির্বাচিত প্রতিনিধি ছিলেন, তার নাম হচ্ছেন জোবেদা খাতুন চৌধুরী। তিনি সিলেট থেকে আইনসভায় হয়েছিলেন, খুবই ভোকাল ছিলেন, খুব আউটরাইট একজন এমএলএ ছিলেন আর কি। তার আত্মকথা আছে, তিনি লিখেছেন, সেগুলো আছে। বেগম সুফিয়া কামালরা যখন মহিলাদের দিয়ে পাবনাতে মন্ত্রীকে ঘেরাও করছে, যেটা প্রথম সেই অর্থে মহিলাদের ঘেরাও কর্মসূচি, ব্যাপারটা বাংলাদেশেও খুব সহজ নয়, মানে অবিভক্ত পূর্ব পাকিস্তানেও জিনিসটা খুব সহজ নয়। কিন্তু সমস্যা হচ্ছে এই যে সেখানে মুসলিম নারীদের জমাট বাঁধা, একজোট হওয়া যে আস্তে আস্তে তৈরি হয়েছিল 20 শতকে, তার লিগাসি কিন্তু পশ্চিমবঙ্গের মুসলিম নারী সমাজ বহন করে না। তাকে সম্পূর্ণ অন্য একটা পার্সপেক্টিভে এসে পড়তে হলো। একদিকে সে স্টেটের উল্টো দিকে দাঁড়িয়ে আছে সংখ্যালঘু হিসেবে, আর একদিকে বাঙালি পরিচিতি সত্তা, আর একদিকে নারী হিসেবে তার অবস্থান। এই তিনটেই তার উপর চেপে বসে আছে এবং সেখানে দাঁড়িয়ে এই বিশেষত মুর্শিদাবাদ, মালদার মতো যেগুলো হচ্ছে মুসলিম প্রধান জেলা, এবং মুসলিমদের ক্ষেত্রেও তো নাগরিক এবং গ্রাম সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। জেলা কলকাতা থেকে যে অংশের মুসলমান পূর্ববঙ্গে গেছিল তার অনেকটা ফিরে এসেছিল, কিন্তু মফস্বল থেকে যে অংশের মুসলিম গেছে তাদের অনেকেই ফেরেন। তারপরেও তো সেই জেলাতে মুসলিম সংখ্যাধিক্য আছে এবং সেই জায়গাকার রাজনীতি নিয়ন্ত্রিত হয় মুসলিমদের দ্বারা। আমি সরাসরি রাজনৈতিক কথাগুলো এই কারণে বলতে চাইছি যে এইটা আমাদের কাছে একমাত্র আশার আলো যে মুসলিম অ্যাজ এ কমিউনিটি আমাদের বাংলার রাজনীতিতে এবং ভারতবর্ষের রাজনীতিতে দীর্ঘদিন ধরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, নির্ণায়ক ভূমিকা নিয়েছে, দেশভাগের ক্ষেত্রেও নির্ণায়ক ভূমিকা নিয়েছে। যেভাবেই হোক না কেন, তা ঋণাত্মক অর্থে হোক, ধনাত্মক অর্থে হোক, যেভাবেই হোক না কেন, আজকে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ, বিশেষত নারী সমাজ, তাদের দাবিগুলো রাজনৈতিক দল কিন্তু অ্যাড্রেস করছে, এবং অ্যাড্রেস করছে এমন ভাবে যাতে তাদের ব্যক্তিগত লাভ হয় সেটা আলাদা কথা, কিন্তু এই মানে সেগুলোকে এড়িয়ে যাওয়া তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। শিক্ষার আলো
পাওয়ার ফলে যে মধ্যবিত্ত মুসলিম সমাজের উদ্বর্তন হয়েছে, যে উঠে এসছে যে সমাজ পশ্চিমবঙ্গের মাটিতে, তাদের অধিকার সচেতনতা আগের মুসলিম সমাজের অধিকার সচেতনতার থেকে অনেক বেশি। তার ফলে তাদের অধিকারের লড়াই অনেক বেশি যুক্তিপূর্ণ, যুক্তিগ্রাহ্য হয়ে উঠছে পলিটিক্যাল রেটরিকে। অধ্যাপক অমিতাভ চক্রবর্তী একটু আগে হাত তুলেছিলেন, তো আমি তাকে অনুরোধ করব তার প্রশ্নটি বলার জন্য। হ্যাঁ মনন, ভালো আছো? চলছে। দেশভাগ সম্পর্কে তুমি যখন বলবে তখন তো নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনতে হয়। একটা জায়গা তুমি আনোনি, আমার আগ্রহ ছিল যে ওখানে তুমি ইতিমধ্যে কিছু পেয়েছো কিনা, যে তোমাদের প্রকল্পে তোমরা মুসলিম নারী তাদের কোনো জায়গা সার্ভে করেছো কিনা এবং তার থেকে কিছু পেয়েছো কিনা। আর দ্বিতীয়ত তুমি যখন বলছিলে মানে যে বিভাজনগুলোর কথা, যে পার্থক্যগুলো ভারতবর্ষ অন্য, যেমন উত্তরপ্রদেশের তুলনায় পশ্চিমবঙ্গে 3 তালাক কম এবং তার ফলে মুসলিম বুদ্ধিজীবীরা আন্দোলনে নেই, সেখানে কি তুমি মুসলিম বুদ্ধিজীবী বলবে নাকি মুসলিম পিতৃতান্ত্রিক বুদ্ধিজীবী বলবে? কারণ আমরা জানি মুসলিম মহিলা বুদ্ধিজীবীরা কিন্তু আন্দোলনে আছেন। খুব ভালো প্রশ্ন অমিতাভ। প্রথম প্রশ্নটার উত্তরে বলি, আমরা এগুলো কিছুটা কাজ করেছি, আমি সেটা বললাম না, কিছুটা গুছোচ্ছি আর কি আমাদের কাজটাকে এখন। ওটা অতটা সময়ও ছিল না। আপনি প্রশ্ন করলেন বলে আমি একটা বলি যে নদিয়াতে একটা স্যাম্পল বলি। নদিয়াতে একজন আমরা ইন্টারভিউ করেছি একজন মহিলার, সেই ইন্টারভিউয়ের মহিলার গল্পটা 3-4 লাইনে বলি। তিনি প্রথমে এখানে ছিলেন, তারপরে পার্টিশনের সময়ে তিনি চলে যান বাংলাদেশে, এবং চলে যাওয়ার পরে সেখান থেকে হিন্দু পরিবার এসে তার বাড়িটা দখল করে নেয়। তারপরে তিনি 2 মাস সেখানে, নিম্নবিত্ত পরিবারের মহিলা তিনি, আমরা আমাদের প্রকল্পে কোনো লিখতে পারে এমন মানুষের সাক্ষাৎকার নিই না, এটা আর মেথোডোলজি শব্দটাকে উচ্চারণ করি না কোথাও। হ্যাঁ, সেই জন্য বুঝতেই পারছো তিনি কর্তার। আসলে এগুলো না খুব কানেক্টেড প্রশ্ন অমিতাভ। মানে যেমন ধরো ওরাল হিস্ট্রিতে ওয়েস্টে হলোকাস্টের উপর যে কাজগুলো হয়েছে, সেখানে ওরাল হিস্ট্রির সূত্রায়নটাই হচ্ছে এরকম যে পরিবারের একজনের ডিসলোকেশন আর একজনের ডিসলোকেশনের সঙ্গে মেলে না। কিন্তু ভারতবর্ষের পার্টিশনকে তোমাকে বিচার করার সময় সবসময় পরিবারকে আনতে হবে, এমন ভাবে পরিবারগুলো টানা ঘন বুনট বাঁধা যে একজন ট্রান্সফার করতে পারে না পরিবার থেকে, যেটা আমরা ইসরায়েল প্যালেস্টাইনে দেখি, যেটা আমরা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় দেখি, যেটা আমরা এমনকি টু সাম এক্সটেন্ট ওই ইস্ট জার্মানি ওয়েস্ট জার্মানিতেও দেখি। জার্মানির ক্ষেত্রেও এই নিয়ে আনা হার্ডেন্টের কাজ আছে, তার কাজেও এগুলোর উল্লেখ আছে। এই সূত্র ধরে, এই যে ধরো এই মহিলাটা যাচ্ছে, এই মহিলা যাওয়াটা তো তোমাকে ন্যারেট করছি আমি একা মহিলা হিসেবে, আসলে কিন্তু উনি একার সিদ্ধান্তে যাচ্ছেন না, আবার উনি একার সিদ্ধান্তে ফিরছেনও নয়। এবার যখন আমি এই শুধু এনার ন্যারেটিভটাকে আলাদা করে নেব, সেটা তো আমি আমার স্বার্থে করে নিচ্ছি। আসলে কি সেই ন্যারেটিভটা একা? আসলে কি সেই ন্যারেটিভটা স্বাধীন? আসলে তো সে একটা সাপেক্ষ ন্যারেটিভ। তার স্বামী যেভাবে গেছে, তার কর্তা যেভাবে ফিরে এসছে, সে সেইভাবেই ফিরে এসছে। এবং অদ্ভুত ব্যাপার, সে ওই গ্রামে আবার ফিরে আসে। আমি গ্রামটার নাম বলছি না, কেন খুব প্রবল অসুবিধার মধ্যে আমরা পড়েছি। আমরা বেশ কিছু সাক্ষাৎকার নিয়েছি, আমরা যা নিচ্ছি তার 10 ভাগের 1 ভাগ ছাপছি, তাও নানা রকম ইয়ের পরে। একটার পরে তাদের বাড়িতে লোক গিয়ে কেন আপনি ছেপেছেন, কেন ইত্যাদি বলেছেন, এইসব নিয়ে তাকে অভিযোগ জানাচ্ছে। সেজন্য আমি পরিচিতি কারোর ক্ষেত্রেই দিচ্ছি না। তা ওনার শিকারপুরের কাছাকাছি অঞ্চলে বাড়ি ধরে নাও। সেই বাড়িতে যখন উনি ফিরে এসছে, তখন সেই বাড়ি তার পুরনো শরিকরা ছাড়ছে না, এবং সেই কেস চলছে। সেই কেসে তিনি কপর্দক শূন্য হয়ে গেছেন।
অপরদক শূন্য হয়ে এখন তার স্টেটাস হচ্ছে তার নিজের বাড়ির পাশে তিনি ভাড়া বাড়িতে থাকেন, আর সেই বাড়িতে থাকে ওপারের বাড়ির একজন লোক যার সমস্ত ব্যবসা বাংলাদেশে। এই যে লং পার্টিশন, ভাজিরা ফায়জালা লং পার্টিশন লিখেছিলেন ওয়েস্টের পরিপ্রেক্ষিতে, ওখানে যে কনোটেশন, আমাদের এখানের কনোটেশন গুলো তো পারিবারিক সূত্র ধরে আলাদা। আমাদের এখানে পরিবারগুলোর গঠন, সংবদ্ধতা এগুলো এত জটিল, এত কমপ্লেক্স যে এখানে শুধু, এবং ভাষা এক সবচেয়ে বড় কথা। তার ফলে প্রক্সিমিটিটা এখানে তুমি মানে একটা সীমানা দিয়ে বন্ধ করে দিতে পারো না, সীমানা এখানে নেগোশিয়েট করে। এখানে সম্ভবত সাইদ ফেরদৌস আছে, ওনার একটা উনি খুব বিজ্ঞজন, আমি ওনার লেখা সম্পর্কেও সম্যক ওয়াকিবহাল। ওনার একটা বই সম্প্রতি বেরিয়েছে, পড়ে আমি সকলকে দেখার অনুরোধ করব, খুব ভালো কাজের বই। ওয়েস্টের মেথোডোলজি ব্যবহার ইত্যাদি এবং সেগুলোর প্রকাশনা বাইরের, তার ফলে সেটা নিয়ে আমার কিছু রিজার্ভেশন আছে, সেটা আলাদা কথা। কিন্তু সীমান্ত নিয়ে ওনার কাজ কিন্তু অনেক দিন পরে, মানে আমি বলবো রণবীর সমাদ্দার বা ধরো ভ্যান সেন্ডেলের যে কাজটা, তারপরেও খুব স্ট্রাইকিং কাজ সায়েদ ফেরদৌসের, আপনারা সকলেই পড়ে দেখতে পারেন। এখানে সীমান্ত একটা কম্পার্টমেন্টের মতো সবকিছু বন্ধ করে দিচ্ছে না, নেগোসিয়েশন ইজ অন। রাষ্ট্রের প্রশ্নে, নাগরিকত্বের প্রশ্নে আমরা উপর থেকে যাই বলি না কেন, যেমন 47 সালে তলার দিকের মানুষ জানতো না পার্টিশন কি, এক্সপেক্ট করেনি এটা লং টার্ম পার্টিশন হবে, এক্সপেক্ট করেছিল। কৃষ্ণা সবতিকে যখন প্রশ্ন করেছিল একজন, তা কৃষ্ণা সবতি উত্তর দিয়েছিলেন যে আরে আমার গোটা প্রজন্ম তো পার্টিশনকে ব্যাখ্যা করতেই কেটে গেল, আমি আর অন্য ফিকশন লিখবো কি। তা আমাদের বাংলায় পার্টিশনের কাহিনী এত নিরন্তর এবং নিরবিচ্ছিন্ন এবং একটার সঙ্গে অন্যটা কমপ্লেক্সলি জড়িত, এবং তার একটা বড় কারণ ভাষা। এই সাউথ এশিয়ান প্রকল্পগুলোর একটা বড় সমস্যা হচ্ছে তারা ভাষার ইস্যুকে অ্যাড্রেস করতে সঠিকভাবে পেরেছে বলে আমি মনে করি না। পার্টিশন ন্যারেটিভে যে সমস্যাগুলো, তার একটা বড় দিক হচ্ছে এইটা। তোমার দ্বিতীয় প্রশ্নতে আমি আসবো এই সূত্র ধরে, যে আমাদের এখানে আমি যে বললাম মুসলিম নারীর যে সংকট, সেই সংকট তার ত্রিমাত্রিক। একদিকে তার সংখ্যালঘু হিসাবে অস্তিত্ব, একদিকে তার নারী হিসাবে অস্তিত্ব, একদিকে তার সামগ্রিক যে অবস্থান, দেশ পরিস্থিতি, এই হিসাবে তার যে লড়াই। এখানে অবশ্যই মুসলিম নারী একটা পেট্রিয়ার্কির মধ্যে আছে, এবং সেই বুদ্ধিজীবীরা তাতে পার্টিসিপেটও করছে না, কিন্তু নারীরা পার্টিসিপেট করছে। কিন্তু এগিয়ে আসাটাকে অমিতাভ তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এখানের এগিয়ে আসাকে তুমি কি 20 শতকে ঢাকাতে বা বাংলাদেশে যে একতাবদ্ধ হয়েছিল, যেমন ধরো নিবেদিতা নাগ, তারপরে ওই যে জুঁইফুল রায়, এরা যখন সেক্রেটারি প্রেসিডেন্ট ছিল মুসলিম মহিলা সমিতির, তখন তারা তো এমন হয়েছে কমিউনিস্ট পার্টি এখান থেকে পূর্ববঙ্গ থেকে যেহেতু মুসলিমরা চলে এসছে, ভেকেন্ট নেতৃত্ব পশ্চিমবঙ্গের এখানকার মহিলা নেতাদের পাঠানো হয়েছে, নেত্রীদের পাঠানো হয়েছে, তারা ওখানে গিয়ে কাজ করছে। পাবনা অঞ্চলে, কুষ্টিয়া অঞ্চলে বিপুল বড় একটা জায়গা জুড়ে তারা কাজ করছে তাদের, এবং তার আত্মজীবনীতে ওই নিবেদিতা নাগ লিখছেন যে আমরা ওখানে গিয়েছি, মুসলিম পরিচয় থেকেছি পার্টির কাজ করার জন্য। এইটার লিগাসি কিন্তু পশ্চিমবঙ্গের নারী, মুসলিম নারীরা বহন করে না, এটা আমি বলতে চাইছি। করে না, তার দায়িত্ব হচ্ছে পার্টিশনের ফলেই এটা করে না। এই যে ফিরে আসা মুসলিম এবং পশ্চিমবঙ্গে তার অবস্থান একটা প্রান্তিক অবস্থানে রূপান্তরিত হলো, রাষ্ট্রের পরিকল্পনায় বলো, কোট আনকোট চক্রে বলো, যা বলো, কিন্তু হলো, এইটার থেকে সে বেরিয়ে আসতে পারছে না। এটার লড়াই তার মানে খুব গুরুত্বপূর্ণ লড়াই। ধরো আমাদের এখানে 30 বছরের একটা লেফট গভর্নমেন্ট চলেছে, বিপুল পরিমাণ ভূমি সংস্কার হয়েছে। এটা তো আর রসমল্লিকের কাজ পড়লেই বোঝা যাবে, তো আর আমি বলছি বলে সত্যি না, আর এর সাথে আজকের দিনের রাজনীতি যুক্তও নয়, এটা স্বীকার করার মানে এটা তথ্যগত সত্য। রসমল্লিকের যে কাজ আছে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট নিয়ে, তোমরা পড়লেই দেখতে পাবে। এই বিপুল পরিমাণ গ্রামের দিকের যে ইকোনমিক ডেভেলপমেন্ট, তার সূত্রেই তো এই মুসলিম মিডল ক্লাস ডেভেলপ করেছে আজকের দিনে পোস্ট পার্টিশন এরাতে। এটা তো হঠাৎ করে ওঠেনি। ফলে এখানের মাদ্রাসাকে তুমি যেভাবে দাগিয়ে দিচ্ছ কোট আনকোট, তুমি মানে আমি বলছি স্টেট যেভাবে দাগিয়ে, এটা মানে কোয়াইট ইম্পসিবল।
ধর্মের ভিত্তিতে তার একটা বড় লিগাসি আছে, শিক্ষার ঐতিহ্য আছে। আমরা আলোচনা করি কবে ড্রেবন তৈরি হলো, কবে বেতুন কলেজ তৈরি, আরে ও দিয়ে মুসলিম সমাজের 1% শিক্ষাকে ব্যাখ্যা করা যায় না। 90% মানুষ পড়ে মক্তবে, 90% মানুষ পড়ে মাদ্রাসাতে। আমাদের এখানে প্রাথমিক বিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়, ভারতবর্ষে এমন অজস্র জেলা আছে যে জেলাগুলোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, যে জেলাতে একটা বিদ্যালয় নেই, সাচার কমিটির রিপোর্টে আছে। তার ফলে একদিকে তার পেট্রিয়ার, ঠিকই বলেছো, পেট্রিয়ার্কির বিরুদ্ধে লড়াই, আর একদিকে তার আত্মপরিচিতির লড়াই, এবং একদিকে তার সোশ্যাল কন্ডিশন এবং সামগ্রিক দেশের ব্যবস্থার মধ্যে তার পরিচিতি সত্তার লড়াই। এই সব জায়গায় মুসলিম মহিলারা যেভাবে এগিয়ে আসছে, পেট্রিয়ার্কিয়াল সমাজে মুসলিম বুদ্ধিজীবী হিসেবে এগিয়ে আসছেন, আসা উচিত। ধন্যবাদ মনন। আমি এবারে মনন বাবুকে আন্তরিক ধন্যবাদ আরেকবার জানাচ্ছি আমাদের উদ্যোক্তাদের সকলের পক্ষ থেকে। অধ্যাপক মনন কুমার মণ্ডলকে গত প্রায় 1 ঘন্টারও উপর, প্রায় 1.5 ঘন্টা তিনি এত বিস্তারে আমাদের সঙ্গে আলোচনা করে আমাদেরকে এনরিচ করেছেন, তাই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই আলোচনা চক্রের পরের অংশে আমি যাই। In the second part we have a very young lady, Nousheen Baba Khan, who is actually a teacher in the Surendranath Evening College, Kolkata. She has done her graduation in political science from Maulana Azad College, MA and MPhil from University of Calcutta, and PhD from Rabindranath University. She calls herself a right activist, a social worker who focuses on health and education, and I'm very proud to say that she is a key participant in the anti-CAA, anti-NRC, and anti-NPR movements. And today, the topic of her discussion is Objectification of Muslim Women, a critical observation. Since she is an activist, so we are looking forward to listening from her absolutely first-hand experiences that she's going to share to us and give us an impression about the exact status and situation of the Muslim women in India. I welcome you, Nousheen, on behalf of the organizers. Please. Okay. Thank you very much, everyone, especially International Society of Bengal Studies, School of Women Studies, Jadavpur University, Department of Anthropology, Jahangirnagar University, Department of Sociology and Gender Studies, Central Women University, Dhaka. First of all, I'm a little nervous because the way Sir Mnon Kumar Mandal has elaborated the whole issue, so it makes me nervous on one hand, and as you have started that I'm young, hope I will justify with the topic. And thank you everyone for having me here. This is going to be thrilling. Fine, as you have said, Chandramali Di, that first-hand experience, yes. We don't have any literature on this. How am I supposed to write an academic paper on this? There is a lack of literature. So I have to basically depend on the primary sources, first-hand sources. But in any case, I have to give a foundational theoretical background. So I'll put it this way. Meaning of objectification in general. What is the meaning of objectification? Viewing of another person as an instrument to be used for sexual goals is what we commonly known as objectification. So it could be any person. It usually does not rest on women, men viewing women. So it is like any person viewed as an object is called objectification. Now, I would want to address to the women participants in this particular webinar that how many of you can self-explain this? How many of you have been a victim, sorry to use this word, of objectification? Had there been targeted objectification, or had there been just like you have been objectified? So I know the answers, like I can connect, I can relate. The second is, have you witnessed other women being objectified? Even the men have witnessed this particular, process of objectifying other women, because we are living from where Manan sir has ended, patriarchal society. I would like to connect the entire thing from
to my study. Like, yes, it's a patriarchal society, and we cannot deny it. And some way or the other, all of us are either have been a targeted, objectified instrument, or have witnessed. All of us, I believe. Now, I would go a step ahead. Instrument, like objectifying, means also making a human less human, dehumanizing. This is the another aspect of my study, that when you objectify someone, you treat that particular person as a tool or as an instrument that does not have pain, feeling, whether she is happy, sad, like you become indifferent. So this is how you dehumanize a human being. Forget about a woman. You dehumanize a human being, make it a lesser human. Now, I would like to quote here one quotation that I would want to insert. Okay, unlike it is taken from sexual it's taken from meaning of objectification. Like, it is a work of sorry. I have the record though. Unlike a human, I'm quoting, unlike a human, object does not have merit, fair, and moral treatment, and it is easier to inflict pain on any object. It is Lohman, Pina, Asquez, and Puvia, 2013. They also argue that the sexual objectification of women leads to violence. So I'm going to prove it. How not only objectification leads to mental stress, it also leads to violence. And since we are in this particular arena, media has a very important role to play in this. And I'll come to Bullibai and Sulli deals, the way it has been mediated through apps. So we cannot leave aside media in this discussion. So from the paper, Media-Induced Sexual Harassment, it is a psychological study by Francesca Guzzo, 2020. So media actually induces sexual harassment implicitly on cultural standards in two ways. There are two perspectives. One, how women ought to look and behave. First, media-induced harassment is from the cultural standards, how women ought to look and behave. How you look. Do I wear a hijab? Am I a hijabi girl? Or am I a non-hijabi girl? And how they behave. Are they very upfront? Are they very bold? So taking into consideration all the various aspects of a woman specifically. I'll come down to the religious aspect of it. And because it is a general psychological study, so I do not limit this to a religious issue. Number two, how women ought to be treated by others. So basically, this media-induced harassment, what does it do? First, it looks at what is the outlook of a woman. And the second thing is how that particular woman is being treated by others. So here, what is happening around us in our political discourse, we are all well aware. I don't want to pinpoint instances after instances. I would come down to it when I, talk about one-on-one interviews which I have done with my respondents. Sample. Now next is, what is sexual harassment? I here talk about sexual harassment. What is actually sexual harassment? I personally feel in this case, particularly in the case of objectifying Muslim women, though sexual harassment mean sexual favors, coercion in public place, in workplace, something like that. But specifically here, I mean unwanted sexual attention. Muslim women, with respect to what Bullibai and Sulli deals have done, these women, the one I personally know, do not want sexual attention. But what sexual harassment also does,
psychologically, and it comes to public later on, and it plays with your mind, is unwanted sexual attention. Now, the media that sexually objectifies women by portraying them in the ways that emphasize on sexual readiness and reduce women as sexual objects. How beautifully the media reduces a woman, a person from a less human, and now a woman to a sexual object. And it has been traditionally identified by scholars as a powerful cultural risk factor. The right wingers, they have an ideology. They are fighting for power, but they portray that they are fighting for their culture. So it is a cultural risk factor. What I wear, how I eat, whom I meet, whom I marry is actually become a cultural risk factor. And that is what, when media induces this deliberately, targeting a particular section of the society, targeting now a particular section of a particular community, specifically the women, then sexual harassment encourages sexual violence. We have seen that. We know that. What happened in Godhra in 2002? I mean, in Gujarat. We know that. What happened in Kashmir, Kunan Poshpura? We know that. It's like an open book. We know the reports. We have read it. So this is how it is being done. Now that paper also discusses the reaction or outcome of the media-induced objectification. It's a very interesting point. Now, when a woman, particularly, now I'll come down to it, like a Muslim woman is objectified, then there is a perpetrator who objectifies. Second, there is a victim. I usually do not like this particular word victim, but in any case, I have to use this. A perpetrator, a victim, and then a bystander. In the psychological study, we know we have these three terms: the perpetrator, the victim, and the bystander. Now, repeated media-inducing attacks target on a particular community normalizes the entire thing, I believe. And whoever the bystander, the interventionist, so it makes you, let's do not intervene in this. That's what happened in 2002. And I will not talk about Kunan Poshpura. That's actually what happened in 2002. And that's actually what's happening, dividing women on religious line. Ye unka issue hai, let them, I don't wear hijab. So even the Muslim community itself is divided into two. One in favor of hijab, another same Muslim community, let it be a choice. This particular section, it is our faith. No, it could not be. So this is how a divisive game is going on with the help of objectifying a woman, taking entire discussion to the body of the Muslim women. Are we talking about the body? We are talking about hijab. But at the end of the day, what we are discussing, a body of a Muslim woman, what should she wear and what she should not, how she should wear and how she should go out. So this is how it's being done. The media works on the media. Now, when we continuously see certain kind of violence, and if like the same thing happened with Kejriwal, when he said remarked something about the Kashmiri files, he was attacked. He's a CM of Delhi. He has been attacked. So what actually happens with this? Now, CM Kejriwal was unharmed. Nothing was there, but just to inflict fear. And everywhere it is in social media. And they also say we could not identify the perpetrators. So this is how they are, safeguarding the perpetrators. And media has a strong, very important role to play in this. How? By discouraging the bystanders to intervene. If something unusual, abnormal, something like Gulli Bhai or Sulli deal happens, the bystander would not intervene. Let's be on the safe side. It's their issue. It's their masla. It's their problem. So this is how the entire thing is getting played.
Now, Seabrook and Watt suggest that exposure to sexual implicity. Now, Seabrook, okay, fine, I'll leave that. Now, from the entire discussion, what we can, from this particular background, what we can conclude is that sexual objectification contribute to sexual harassment. It has been known, but since I have to give a foundational theory, so I have taken from psychology. I consider this as a psychological play. One can give it a political, one can show a political aspect, but I think it's entirely psychology because I have my personal experience, which I will share on the later part of this discussion. Sexual objectification contribute to sexual harassment, number one, which will lead to sexual violence. And that will lead to fear. Bystander would not intervene without anyone intervening in the same. This can be done publicly, privately. And now, do we do this with the help of an agency? And the agency is religion. Till now, I have not been talking about how they are doing it. What is their media was their agency. Now, the second agency they have is religious. And plus a political motive. It is actually an entire political thing. But let me go the other way around. Psychological, bringing in the religious issue, then showing it fine. It is, after all, political. And the outcome could be beyond our imagination if this continues. Normalizing crime, normalizing hate speech, normalizing bully by sully. This is the second incident. Normalizing everything that is not accepted in a civil society, that is not accepted in a democracy. Now, when we normalize everything, the first possible thing that occurs is violence. And actually, they are the child of violence, I feel. Now, I'll talk about the recent trends in Indian politics and how specifically Muslim women are being objectified. Now, Shroom suggests that there are a number of findings across studies that suggest that objectified women are indeed perceived less human than non-objectified women. I have said this earlier, but specifically, objectified women are perceived less human than non-objectified. Now, here I bring in the non-objectified women. And who are the objectified women? We know the objectified women are treated as lesser human. Now, I will bring in the ones excluded from the arena. The non-objectified ones. Who are the non-objectified ones? Will the crime take place against them? And now, speaking in terms of the same religion, speaking in terms of the same Muslim religion, I have conducted this particular survey, and which I'll come down now only. But before getting into the details of this comparison, I would want to make a remark that Muslim women who are objectified is not merely a feminist. Okay, fine. The sample, that the respondents that I have here are not actually a feminist or, on gender issues. I have not selected these particular respondents. Now, I have 5 respondents here and 5 respondents here. Now, I would keep it a suspense. I would want the audience to conclude and to find the mystery out that which category which girl is. I would not say the name. I would only say that there is one category who are political activists, and there is another category who are only social activists. They are in public forum, they are in social arena. But the responses differ, or you can say the responses are unanimous. Now, first I will come to Noor Mahwish. Now, it is open that she's a political activist. Let me openly say this. Noor Mahwish is a law student, and she has been a key participant in Park Circus, in Media Buruj, Kachi Sadak, and she had been a very bold voice. Now, she hails from UP, and her entire, according to her entire family belongs to the,
freedom fighters struggling for the freedom of India. Now, she had been staying here from the past 5 years. She's a local. Now she's been studying here. And no, she's not doing her law from Bengal, from another state. I do not remember which university, but she's a law student. Now, Noor Mehwish's photograph was there in Sulidi's. When I spoke to her, like I never spoke to her about Sulidi's. We were friends, but I don't know why. I seriously don't know why. Maybe this discussion will tell me the reason why I did not speak to Noor. Although we frequently met, we talk about certain things, protest, this, that. But I never spoke to her that, dear, how did you feel when your photograph was there in Sulidi's, your phone number was there, given there openly, and you were receiving calls after calls, and you were being auctioned in that particular app? I never asked her. And I'm sorry to say, I did not ask her even for this paper. And because I don't have that audacity, being a woman, like, how do you do that? But still, I interviewed her, and she's the only one, like other activists from other states, I don't know, but from Kolkata, from Bengal, she's the only one who has lodged an FIR, and there is an ongoing case going against the perpetrators who have done this. And lastly, she could say, Nousheen, I have already, for 3 days or 5 days, I was not on my own, because, people calling you up, and, I don't want to talk about it anymore. She has also written an article for CJI. Although she has lodged an FIR. Now, what we can conclude, she has lodged an FIR. She has written an article, a long article in CJI, CJIS, Tista Steelwood's particular website or thing. And there were pictures of Noor Mehwish given in that particular article, and all beautiful pictures, wearing hijab. Now, I have told you that this particular girl belongs to this particular category, because all of us know that, because she is a political activist. Now, I will not say who this, if anyone wants, I can say the name, because she does not want me to hide her name. Now, when I will take 2 respondents here, these 2 respondents, yes, are you like how objectified hote hain? Yes, it's a normal thing. We are a woman, we get objectified. Okay, fine. My next question to them was, do you get objectified because of your religion? No, nothing like that. I received this response. We never got, like I never got objectified or being targeted because I'm a Muslim. First response, second respondent, same. No, we get objectified not for being women, not for being Muslim women. Now, again, you have to decide. Now, what do you think? You can write in comment, like later on, you can say, I can, unfold this mystery. The next participant, the next respondent, Shafqat Rahim. I called her up. Shafqat, are you like calls, messages, rape threats? आते हैं? अरे मेरा तो पूरा Instagram भरा पड़ा है. This was her response. My entire Instagram, my entire private messages are filled with this casual response. And she has completed her law from Hajra University. She's a hijabi girl. So we started, we laughed, and fine, this, that. You want the screenshots, I can send you. Like what? What do you do when this kind of, messages come to you? Block? What will I do? I block. Her response was this casual. Now, I have also added now all these 4 of the respondents that I have spoke about are actually resident of Bengal, but Hindi speaking. They do not have Bengali ethnicity. Their language is not Bengali. Now, there are 2 women who are Muslim,
who are Bengali speaking. Now I'll compare these two women. One, yes, I have been objectified being as a Muslim, and objectified many a times from different religious groups. Now there is another woman, same Bengali speaking, a homeopathic doctor, objectified তো ওই কিন্তু ওইভাবে অন্য ধর্মের লোক এইভাবে আমাকে দেখেনি, ওই ধরনের মেসেজগুলো আমি কলগুলো আমি পাইনি। Simple response, the way there is the unanimity of the response is same. I have interviewed 10 persons, and how categorically they are into two different compartments. Now I'll come to myself, my first-hand experience. Now my first-hand experience I would like to share is the recent one. I am back from UP 2 days ago. Like, I was in UP for a political campaign, and we have a team. I went with a team, 3 men, 1 woman. I was an only Muslim girl, and 3 of them men. So I had no issues. My husband had no issues. So I went. Now, suddenly there is this woman calls me up. Ye sahi nahi ho raha hai, this, that, and one of the team members' wife. I'm sorry if you're watching this, because I have to share my experience. I said, fine, I would not take your husband to the political movement from now onwards. He will only be into social activism, no more political activism. Forgive me for this. But I could sense something else. The moment you are bold, the moment you talk about sanitary napkins, you talk about periods, you talk about sex, rape, the moment you are outspoken, the society as a whole takes you available. Most common experience. If you are on the grounds, you are available, my dear. You cannot help it. People will call you. They would want you to sit on, and the moment you sit on their bike, are ladki apni. So this is a common mindset. Not with respect to any, I'm not politicizing this issue. This particular experience, observation is entirely social and nothing to do with religion. You are available for everyone if you are bold. But there is again a but. I was very vocal on NRCCA, and I again went extra vocal on the farmers' protest. So there were usually used to be Sikh brothers behind me, and I used to sloganeer, and they used to, compliment my sloganeering. Never faced any kind of harassment. I don't know why. Never received any kind of calls, but one. It was like, stop doing this protest, otherwise I'll rape you, I'll do this, I'll do that. Fine. Blocked. Same what Shafkat did, blocked. In public platform, they will come and they'll abuse you. I'll do this. I don't want to mention that. आपको कैसी गालियां देते हैं, आपको कितनी गंदी गालियां देते हैं. I will not. Why would I discuss? Why would I say that? I'm not interested. I don't care. Simple block, because it is in social media. My experience of being a Muslim woman, being vocal on the road, I've never received any kind of physical, threat or target till now. I don't know what will happen in future. But as a woman, flashing, men will go touch you there, and they will feel that you are available, but not a personal one-to-one experience on the field. Let me not lie on this. Now there are 2 other respondents whom I interviewed. So they also did not have any calls, messages. So 5 here and 5 there. 5 political activists and 5 social activists. Now they were for social cause. They were not politically vocal or something like that. Now,
there is no mystery. The ones who are politically active, the ones who are actually speaking about their policies, the ones who are actually resisting what they are doing are their targets. Ekdom. Kuch nahi kar sakte hain. They will target you. Okay. So actually this is from, I have induced it from specific to general. You can do this. And I feel that this is actually it. They are actually targeting the voices that are strong, the Muslim women who are bold, who are in the front line. And they are not targeting the ones who are fine with their life, whatever is happening, although they are in public. So how this particular, the results shocked me as well. Same results, same kind of results. So I thank this particular webinar for, for making me explore certain things that I had no idea about. And yes, none of the political activists had any problem in sharing their experience. Now I'll come to now we have discussed the entire thing. I have told you what my first-hand experience is. I have spoke about, person to tool, instrument to, from human to dehumanizing. There's sexual harassment to sexual violence, everything. Now I'll come back. I come back to Bengal. I personally feel that target is Bengal. Before me, the speaker before me has beautifully told you, taking from the history and politics of Bengal. Now, I am not so well versed in that dimension, but still I have tried to do it. The right-wingers target is Bengal, I feel. Why? Number one, because Bengal has been under continuous rule of a communist party. So the infiltration of the communist ideology is there. And if from ethnically, if we see, Bengalis, the nature of Bengalis are, they are very critical. If this is it, then why it is? Hujjate Bengal is also a phrase that we use. A Bengali will not buy what you sell. So they have a tendency of question, a tendency to inquire. So their target is Bengal. Number one, for the 34-year-old rule and the ideology that is still there. If not communist, then socialist ideology is still there. And the results have been seen in the 2021 elections. Now, if we go back to the history of Bengal testifies that it is inclusive and syncretistic in nature. Their cultural assimilation and their cultural practices are unique and they are on their own. What is your harm if I eat whatever I want to? What is your harm if I marry someone from another caste? This is my personal life. So this is why I feel Bengal is their target, because aap caste nahi ghusa pa rahe, the way you are doing in UP. UP is prone to casteism. So you cannot bring in, these variables which you feel can add to your power politics. Third, a very peculiar one, I feel that the freedom fighter, Netaji Subhash Chandra Bose. Now history, we know how Congress treated Netaji Subhash Chandra Bose. And now they are trying to, hijack Netaji, declared national holiday. So, and their another fourth point is division. They are unable to divide us easily because Bengalis, irrespective of which border you are in, their Bengaliness rests in one singular nationalism. It's very difficult to break. Nazrul Islam, jitna unke hain, utna they do not think about it, rather. So they are unified. And that's why all the traits of a Bengali, all the history of a Bengali
is somewhere not going in line with their ideology or with their politics. And that's why they are so desperate and they have been targeting Bengal. And yes, and another incident of their target of Bengal is this Bullibai app. There were 3 prime accused, Vishal Kumar Jha, Shweta Singh, and Mayank Rawat. Now, Shweta Singh, there is a Bengal connection with this Bullibai. Now, Shweta Singh, who's a mastermind behind this particular GitHub app, where Muslim women were auctioned. And what was her reason? What was her reason? Her reason was she was angry about the reported post-poll violence in West Bengal. I mean, how is this possible? Now, you are disheartened or angry about the post-poll violence of West Bengal. Therefore, to vent your, I remember now, 2002 again, vent your anger. Now, to vent her anger, what she did, she created this particular app where thousands of Muslim women were auctioned. This is the way. And she's only in class 12. This is how psychologically they are playing with everyone, irrespective of gender. But when it comes to sex, when it comes to violence, the target is, we all know. Now there is, I got this particular information from report of The Print. Now there is another report of NDTV where one of the victim of Bullibai app was Ismat Ara. Okay, Ismat Ara feels, it's there in the article, violent, threatening and intending to create feeling of fear and shame. I repeat, intending to create a feeling of fear and shame in the minds of women in general. Shame in the minds, psychology, what we have discussed in the background, and the Muslim community as a whole. Once you dehumanize, once you normalize, your aapka kaam ho gaya. Muslim women are being targeted in this hateful manner. So this is recent remark of Ismat Ara. Now I'll take you back to 2020, 4th January. How, and Ismat Ara also says, and she has also lodged an FIR, Ismat Ara also says that it is a gender issue. It is women issue as well. Now, in 4th January 2002, when Prime Minister Narendra Modi was visiting Kolkata, there was protests, flash mob protest in New Market. The rapist is you, Dharshak Tumi. And it was the first time the Chilean, the call of protest against the masculine attitude of the state. It was a Chilean song which has been translated in Bengali, Dharshak Tumi. And basically, specifically the feminists of Bengal, Kolkata, they did this flash mob dance in New Market and Jadavpur and other adjacent areas. So it is actually the state that is playing according to, the concept of Dharshak Tumi. Because they again took out this particular Puran Poshpura 1991 Kashmiri, what happened in Kupwara district. These feminists, excavated this. Fine, this is what happened in Puran Poshpura. So it is not as much about sexual violence or harassment, but it is as much about a gender issue. Why? Ek taraf, on one side, you target women, another circle, Muslim women, another circle, hijabi Muslim women. And on the other hand, you ban this triple talaq bill, which was not there, which was not in practice, just to criminalize the male members of the same community. This is how you are playing. Because I feel they are running short of agenda and they need it.
running after core. They don't have any core issues just to hide their failures. Now, there could be arguments about their failures and achievements. Now, that's not my research. I feel it, and that's why I have just said this here. All of this is done for making Muslim women less human and less citizen. My argument, because I have been an active participant of Citizenship Amendment Act, less human and less citizen, because your target is not only women. The men of this particular community is also your target, and you have spoken all the time. And when it comes to Bengal, one step ahead. In the assembly elections of West Bengal, JP Nadda, Amit Shah ji, Home Minister, continuously talking about Bangladeshis. Talk about Bengal. Talk about the people of Bengal. Why are you so much, fascinated about what's happening in Bangladesh? So they don't have any issue other than religious one. And when it comes to Bengal, they are more concerned about what's happening in Bangladesh other than Bengal. Fine. Now coming to the conclusion. Now, before coming to the conclusion, I have this desperation because I have written this paper in the context of Muslim women with reference to Bengal. There are so many names my previous speaker has given. Names of Bengali women educationists, social workers, activists who have worked tirelessly. And I have spoken about media in this, the role of media. And we all are aware about on how, the film industry, Bollywood is reacting, how they are using Bollywood Kashmir files for their propaganda. Now, before this, I open this question to all of you. How many movies have been made in India, either Bollywood or Tollywood, on Muslim women? Since I'm talking about media, there are 9 movies on Subhash Chandra Bose, both Hindi, Bengali. How many movies are there? Leave about the freedom fighters. How many Bengali movies in Bollywood movies are not there? As far as I know, till in my knowledge, I don't know whether it is there or not, but in whatever capacity I have researched, I have not found a Hindi movie on Bengali women activists or depicting the history of Bengali women, specifically where the main lead is a Bengali actor. We had Razi of Alia Bhatt, where Sehmat, a Kashmiri girl, was there. We have Jhansi Ki Rani, several number of movies, and the recent one is of Kangana Ranaut, Manakarnika. We have Alia Bhatt's next recent Maratha Kathiawadi, something. Gangubai Kathiawadi. Yes, Gangubai Kathiawadi. How many? Name me one. We have one Bengali movie, 2015, Raj Kahini, Objectified. I'm getting goosebumps. How Muslim women were objectified. The movie was awesome. I watched it twice or thrice. But the essence is again somewhere objectification of Bengali Muslim women. If you are a woman, you are targeted. If you are a Muslim woman, you are targeted double. And if you are a woman residing in Bengal, or you are a Bengali woman. WhatsApp এর লিংক পাঠিয়েছি, হ্যাঁ, তোমার জুমটা ডাউনলোড করা আছে? কাইন্ডলি আপনার এটা বন্ধ করে নেবেন, কারুর একটা মাইক খোলা আছে। Fine. So let me conclude it this way, that yes, I am in tune with my previous speaker. The women issue is, the Bengali Muslim women issue is not only political, it's not only patriarchal, it's not only, synchronized by the state, it is not only a gender issue, it is not only a social issue. When I teach Muslim women what they do their all household work and they go for studies. The Bengali girls,
residing in grams, villages, they don't have those facilities for education proper. How many English medium universities or colleges are there? Better ones. So the basic facilities, the basic resources for the Bengali Muslim women, not there. The ones residing in the city, they are ghettoized. Narkeldanga mein jaakar dekhiye, go to Park Circus, go to Havda, one room. Your mother is cooking, here the bacha is crying, and she will have to study in that. So the social factors we cannot ignore. Then there is religious. So I would not get into the detail. But including all this, I feel that there is an identity crisis. In all this, there is an identity issue. And what is that? I am a human. Treat me as one. In every aspect, somewhere or the other, I am treated as a maid. I am treated as an object. I am treated as a voice, a bold voice. I am treated as someone you can, as a, there are many other aspects. But what about the human factor? We have lost the human factor in all this. We have been discussing. Sorry to interrupt you, Nousheen. Maybe we would request you to wind up in say another 5 minutes, please. Yes, I'm done, Didi. I'm done. That's it. Okay, sure. Okay. That's it. I concluded. Identity of a woman. That's it. So the conclusion is, in all this, the human value, the human identity is being lost. There is one circle that you are right now residing in India, another circle Bengal, another circle if you're Muslim, another circle if you are activist or a political activist or social activist, if you are a hijabi or non-hijabi, if you go to school or you do not, if you want to study or you do not. So in all this, there is the human factor. That's it. And another, for the future researchers, or maybe I would myself would take this up, that I cannot decide what the outcome would be. I would be vocal, but the continuous target, the way we have been continuously targeted, what the consequences would be, we will see 2 or 3 years down the line. Thank you very much, everyone. Thank you for your time. Thank you very much. I would like to congratulate Nousheen for a very, very bold presentation. And we have been talking about intersectionality, that is Bohu Konikota, in the very first stage. And Professor Mondol has also been talking about, the various sections or the various aspects and the various paradigms of talking about the plights of the Muslim women. And he also is not an activist, but he also works in practical field and gets all his information from there. And here Nousheen is actually an activist. I would sum up whatever she has said, but then first I would be interested to know whether there are any questions for her. After that, I would like to sum up her lecture. Any questions from the participants who are here? Kindly raise your hand in case you wish to ask any question to Nousheen, please. Okay, then I would like to sum up the session. First, I think, Nousheen, it is important to actually explain what objectification is, because many a times even women do not understand what objectification means, or what it means to be treated like an instrument or an object. Women also don't sometimes understand. From there, your definition on objectification, where a very important point came out, is that a woman is disregarded as a human. She's dehumanized, and sometimes all her emotions are disregarded. I mean, whether she feels pain or not, whether she feels remorse, whether she feels anger, anguish, nothing matters if she's objectified. And from that objectification point of view, Nousheen has actually divided her lecture into 2 parts. One based on objectified human beings or objectified women, whom she very, very rightly termed as lesser humans, and
I was more interested to hear her version of the non-objectified women, because it is very easy to portray what happened to the objectified women, but it is not that easy when non-objectified women are targeted. And here she gave us, a kind of a list of how this operation happens by saying there's a perpetrator. Naturally, there has to be a perpetrator, because if there has to be a crime, there has to be somebody who starts the crime. Then there is a victim who could be a woman. I'm not talking about Muslim woman because she came to that later. And then she talked about the bystanders. And I personally actually think these bystanders are probably the ones who create most problem, because neither they support nor they oppose, but they like to stand and watch what is happening. I am reminded of a horrible video which went viral in Facebook, I think 2-3 years back, when a woman was being raped in broad daylight in the streets of Delhi, and people were actually videoing this whole thing instead of going and beating up that man and rescuing that woman. So these bystanders possibly are the real threat in the case of objectification. They are the voyeurs, who kind of give more power to this objectification. She has been very, very bold to say that, sexual objectification leads to sexual harassment, which is often done through sexual violence. And this leads to the fear, because she's been talking about psychology. And I think it is extremely important, because yes, it is the fear factor. It is the fear which sometimes stops the objectified women, the women who have been treated so badly, to go out and speak or to go out and share what they have felt or what they have gone through. And I would say that when you say that agencies which help these are media and religion, hats off to you, girl. This has been the boldest statement that I've heard in quite a long time now. Thank you so much for saying the truth right on the face. But I am particularly extremely touched by your description of the non-objectified women, because all the non-objectified women are people like us, who are educated, who are privileged, and who are city-bred and who probably have work to do. And here, as I said while introducing Nousheen, that everything she'll be saying, she's only said herself that there is no literature. All depends. All is coming from her absolutely first-hand practical experiences, and she had shared with us that she had interviewed 10 Muslim women, out of whom 5 are political activists and 5 are social activists. And she talked about the hijab issue. She talked about the Bullibai issue. She talked about the Sulli deals. And we were astounded to know that 2 completely different versions of objectification she had heard. Some women said that they never ever faced any discrimination or any kind of objectification or any kind of harassment of being a woman, and that to a Muslim woman. But then there are 2 people whom she named. One is Noor Mehwish. I have read about Noor Mehwish very briefly though, and Shakat Rahim, one a political activist, other a social activist, who have said something different. And probably this is important to mention because Noor has, as you said, I didn't know about this, that she has actually lodged an FIR, and Shakat has also spoken out. And also another interesting factor that I found from her lecture was that she has also brought this division of Bengali speaking women, Muslim women, and non-Bengali speaking Muslim women, and how the approach differs, how the situation differs. That is also important. And from there, she shared with us one of her personal experiences when she went to UP to be with the farmers, and how she had been threatened by phone calls, which was only very normal. But the shocking part was that one of the wives of her comrade, if I put it that way, also objected to her being, taking the husband to work, when her own husband did not have any objection. And from there, she came to a very interesting point, that why Bengal is being targeted, or Bengali Muslim women are being targeted. And while saying that, she made a very, very important and a very, very relevant observation that history of Bengal is inclusive. That is the reason why Bengal gets targeted. Yes, you are right, my dear, because Bengal till date does not
give much importance, or Bengali people do not really swallow the caste issue, the religion issue, because I have Muslim friends since my school days, and during the CAA movement, I remember, we were walking together. If I need to fight a case somewhere or a legal case, she's a lawyer. The first name I would remember is her. I mean, I'm not naming her because she's a pretty well-known name in Kolkata. So I will go to her, and I remember when I was a child, we used to wait for the Eid, Eid invitations. So like that. So Bengal has always been inclusive. First, as she said correctly, because of the 34 years of communist influence out here, and the critical mind of the Bengalis, and also, the broadness of the Bengalis, because Bengalis possibly are the only race who eat every kind of food. I mean, North Indian, South Indian, West Indian, anything they would eat. And after summing up the whole lecture, she had come down to a couple of very important points. Why are women harassed? Why are people harassed, or why are people dehumanized? First, if you're a woman, you are harassed. You are harassed more if you're a Muslim woman, and you're harassed more, if I put it that this way, that you are harassed because you're a woman, number one. Number two, you're harassed more if you're a Muslim woman. Number three, you are harassed most if you are a Muslim Bengali woman. And number four, you will be harassed the maximum if you are a Muslim Bengali woman with a voice. This voice possibly is the most important reason why this bully app, this Sulli deal, this hijab issue, and irrespective of the religion, be it Hindu, be it Muslim, whenever a woman has a voice in the society, that woman is targeted. Either it is by the religion, or by her community, or by the society. And as you correctly said, media, television, they are all there, adding up, fuel to the fire. They're always there. I mean, if you see the Bengali television serials, you will find horrible portrayal of domestic violence being shown on screen, and I just shudder that Bengali television does not have any kind of a system or any kind of a certification which would stop this showing this kind of violence to women. So overall, Nousheen was speaking about objectification of Muslim women. I also could identify, in spite of not being a Muslim, because ultimately it is the women who are objectified, and probably once you're a Muslim woman with a voice, you are objectified more, and you are probably targeted more. And she ended with the best appeal, the best human appeal from all of us, irrespective of our class, creed, and religion, that in such objectification, what is lost is the human identity. And she has appealed to consider Muslim women, and I would add to it all women, as human being, not as an object. Once that is done, probably we do not have to identify separately the plights of women of one community. Nousheen, thank you again for a very, very heart-touching and inspiring talk on your part. And since there is no other question, so on behalf of all the organizers, I extend my gratitude and thanks to Professor Monon Mondol, who had to leave for some urgent family work, and Mrs. Nousheen Baba Khan for enriching us on a very, very sensitive issue, which is relevant very much even 75 years after the independence. With that, I bid adieu to all of you. Thank you and good night. আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষদ এবং অন্যান্য আহ্বায়কদের পক্ষ থেকে অধ্যাপক মনন কুমার মণ্ডল, অধ্যাপক নওশীন বাবা খান এবং এই অধিবেশনের সঞ্চালক অধ্যাপক চন্দ্রমল্লী সেনগুপ্তকে আমাদের আন্তরিক ধন্যবাদ। তাদের হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, আমাদের সঙ্গে থেকেছেন, তার জন্য আরেকবার ধন্যবাদ তাদের প্রাপ্য। সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের দর্শক এবং শ্রোতাদের, যারা প্রায় সকাল থেকে আমাদের সঙ্গে আছেন এবং শনিবারে 7:30 বাজছে, এখনো তারা আমাদের সঙ্গে আছেন, তার জন্য তাদেরকেও ধন্যবাদ। কালকে আমাদের অধিবেশন শুরু হবে সকাল 10টায়। আশা করছি আবার আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আমি এখানেই অনুষ্ঠান শেষ করছি।